কৌশল ব্যাগটা অয়নের হাতে ধরিয়ে দিয়ে সে চলে যায় বাড়ির পেছনে মেইন সুইচ অফ করতে। আর অয়ন আরসের দরজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আরশি হায়রাতার দিয়ে হেসে হেসে অনেক কথাই বলছে। হঠাৎ আরশি বলে ওঠে, দিয়া শোন না, ওই রুমের টেবিলের উপর আমার ফোনটা চার্জে লাগানো আছে, প্লিজ একটু নিয়ে আয়। যাচ্ছি। দিয়ে অন্য রুমে চলে যায় ফোন আনতে। আর আয়রাত আরশের কানের দোলটা ঠিক করে যাচ্ছে। অয়ন একটু উকি দিয়ে দেখে আরশি বসে যে সেখানেই বসে আছে। কিছুক্ষণ পর দিয়ের ডাক আসে। আরুষি আপু, আমি পাচ্ছি না, কোথায় ফোন? আরে টেবিলের ওপরেই তো রাখা আছে। ধুয়োর সাই, আমি পাচ্ছি না তো। আগের মতোই অকর্মা আছিস। কি? তোর মাথা, আমি আসছি, দাঁড়া একটু। আইরাত, তুমি এখানে বসো, আমি আসছি, কেমন? আরশি দিয়ার কাছে চলে যায় আর হায়রাত সেখানে বসে পড়ে। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই দুম করেই কারেন্ট চলে যায়। অর্থাৎ পুরো বাড়ির মিটার ডাউন। চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। আর কেমন একটা গা ছমছমে ভাব। বাড়ির মানুষের কথা চারদিকে বাজছে। কারেন্ট যেতেই অয়ন অয়ন বুঝলো কৌশলকে মেন সুইচ অফ করে দিয়েছে। ব্যাস, যেই পুরো বাড়িতে কারেন্ট গিয়েছে তখন অয়ন সোজা আরশির রুমে চলে যায়। গিয়ে সামনে থাকা মানুষের শক্ত হয়ে মুখ চেপে ধরে। অনেক ছটফট করছে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ছাড়া পাচ্ছে না। অয়ন কিছু বুঝছে না যে আরশি এত ছটফট কেন করছে, নাকি সে ভয় পাচ্ছে। তাই অয়ন কানের কাছে গিয়ে বলে ওঠে, ভয় পেও না আরশি, আমি অয়ন, রোহিতের কাছে নিয়ে যেতে এসেছি। অয়নের এই কথা বলার পর অনেক বেশি ছোটাছুটি করছে। এভাবে থাকলে ধরা পড়ে যাবে। অবশেষে আর কোনো উপায় না পেয়ে অয়ন ক্লোরোফর্মটা তার মুখের সামনে স্প্রে করে দেয়। মুহূর্তে শান্ত হয়ে যায় ছটফট করতে থাকা মানুষটা। অয়ন কোনো রকমে সবার চোখের আড়ালে রুম থেকে তাকে বের করে আনে। তখন কৌশলও এসে পড়ে। কিছুটা ধরাধরি করে আর লুকিয়ে চুরিয়ে একদম বাড়ির বাইরে এসে পড়ে। বাড়ির ভেতরে এখনও কারেন্ট আসেনি, তাই অনেক কোলাহল চলছে। অয়ন আর কৌশল তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে পড়ে, যেন বাড়ির বাইরে আসলেই তারা প্রাণে বাঁচে। তবে কৌশল যখন বাড়ির মেন সুইচ অফ করতে এসেছিল তখন একটা বুদ্ধিমানের কাজ করেছে, জিপটা এনে সোজা সামনে রেখে দিয়ে গিয়েছিল। তাই অজ্ঞান করে তাকে ভেতর থেকে নিয়ে বাইরে আসার সাথে সাথেই জিপের পেছনে উঠে আস্তে করে বসিয়ে দেয়। তখনই দেখে যে হাতে লাইট নিয়ে কিছু লোক এইদিকে আসছে। এ রে, ওরা তো এদিকে আসছে রে। শোন না, আমি না একটা কাজ করে ফেলেছি তাড়াহুড়ায়। কি করেছিস? বারের মিটারটা এত জোরেই টান দিয়েছি যে ওইটা না কিছু ভেঙে নড়বড়ে হয়ে গেছে। ঠিক করার জন্য লোক আনতে হবে। তাতে আমাদের কি? আমাদের কাজ তো হয়েছে নাকি? এই দেখ, লোকগুলো ওইদিকেই আসছে। শোন শোন, আরশির মুখটা ঢেকে দে জলদি, দেখে ফেললে সর্বনাশ। কৌশল একটা সাদা কাপড় দিয়ে মুখটা দ্রুত ঢেকে দেয়। এছাড়াও ভেতরের বাইরে সব ঝাপসা অবস্থা। লোকগুলো যখন অয়ন আর কৌশলের পাশ কেটে যাচ্ছিল তখন তারা এমন একটা ভাব ধরে যে তারা গল্প করছে। পরে লোকগুলো চলে যেতেই অয়ন আর কৌশল ঘোড়ার বেগে ছুটে জিপে উঠে বসে পরে। তারপর সোজা আব্রাহামের গেস্ট হাউসে চলে যায়। সেখানে আব্রাহাম আর রোহিত আছে। অয়ন আর কৌশল খুশি হচ্ছে আর সাথে কিছুটা নার্ভাসও, কেননা এই প্রথম তারা এমন কোনো কাজ করলো। প্রায় আধ ঘন্টা পর তারা গেস্ট হাউসে চলে আসে। বেশ দ্রুত এসেছে তারা। গেস্ট হাউসের সামনে এসে তারা জিপ থামায়। তারপর আবার আরশিকে নিয়ে ভেতরে চলে যায়। অয়নার কৌশল এসে পড়েছে। রোহিত দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আব্রাহাম এসে গেছে ওরা। দরজা খুলে দাঁড়াতেই অয়নার কৌশল ভেতরে আসে। তারপর আরশিকে একটা চেয়ারে বসিয়ে দেয়। নে ভাই, তোর জীবন এনে দিয়েছি, এবার শান্ত হ। থ্যাঙ্কস ভাই। যে একটা দখল গেছে রে বাবা, জানিস কত কাণ্ড করে একে নিয়ে আসতে হয়েছে। এভাবে নে দেখ, প্রাণ ভরে তো প্রাণ ভোমা রাখে। আব্রাহাম বসে বসে ডিম খাচ্ছে আর এদের কাণ্ড দেখছে। রোহিত তো পারছে না খুশিতে কেঁদে দিতে। অয়নার কৌশল একটু হাফ ছেড়ে দিয়ে বসে। রোহিত আর দেরি না করে আরশির কাছে চলে যায়, গিয়ে তার মুখের উপরে কাপড়টা সরিয়ে দেয়। রোহিত এতক্ষণ খুশির জোরে কান্না করছিল, কিন্তু এবার সে সত্যি কেঁদে দেয়। সবাই অবাক হয়ে রোহিতের দিকে তাকায়। হ্যাঁ, এভাবে কাঁদছিস কেন, কি হয়েছে? কি হলো আবার? হারামজাদারা, এই কাকে তুলে এনেছিস তোরা? কাকে আবার? আরুষিকে। ওরে তোরা কি জীবনে আরুষিকে দেখিসনি? এই কোন অ্যাঙ্গেল থেকে আরুষি লাগে? এ আরুষি না, চোখের মাথা দেখেছিস বলদ সব। কি বলিস?
অয়ন আর কৌশল দ্রুত গিয়ে রোহিতের পাশে দাঁড়ায়। দেখে যে হ্যাঁ, সত্যি রোহিত যা বলছে তা ঠিক, এ আরশি না। তাদের এমন আজগুবি কথা শুনে আব্রাহাম আর না ফিরে ড্রিঙ্ক ছেড়ে উঠে গিয়ে তাদের কাছে যায়। তবে বাকি সবার সাথে আব্রাহাম যেন এবার বেশ শক খায়। অর্থাৎ যাকে তার আরশি ভেবে নিয়ে এসেছিল সে আরশি না, বরং আয়রাত। দিয়া অন্য রুমে গিয়েছিল কাছে। দিয়ার দ্বারা হচ্ছিল না, তাই আরশি নিজেই উঠে দিয়ের কাছে যায়। আর তখনই রুমে আয়রাত একাই ছিল। আর অন্ধকারে তারা আয়রাতকে আরশি ভেবে তুলে নিয়েছে। আব্রাহাম অবাক হয়ে তাকিয়েছে আয়রাতের দিকে। সে ভাবেনি যে হায়রাতকে সে এইভাবে দেখতে পারবে। এটাকে কোইন্সিডেন্স বলবে না ভুল। যাই হোক, হায়রাত এসে যেত আব্রাহামের কাছে। আয়রাতের চুলগুলো এলোমেলো, মুখের উপরে আসতে পড়েছে, একদম নিষ্পাপ লাগছে দেখতে। আব্রাহাম মুচকি হেসে আয়রাতের দিকে তাকিয়ে আছে। এর জন্য এক আলাদা খুশি লাগছে মনের মাঝে। তবে মুহূর্তের মাঝেই নিজের চারিপাশে এই তিন গাধার বকবকানি শুনে আব্রাহামের মাথা গরম হয়ে যায়। আব্রাহাম এমন জোরে একটা ধমক দেয় যে তারা তিনজনই চুপ হয়ে যায়। চুপ, একদম চুপ। তোরা কি মানুষের কাতার পরশ? গাদার খাটুনি খাটতে হলো এতক্ষণ বড়া। একটা কাজ ঠিক মতো করতে পারিস না, মাথায় গোবর ভরা। দেখে কাজ করতে পারিস না। মনটা চাইছে তোদের দুইজনকে এখানে পুঁতে দিতে। আব্রাহাম রাগে অয়নার কৌশলের মাথার পেছনে ঠাস করে থাপ্পড় মারে। এখন আমার কি হবে রে? আরুষির তো বিয়ে হয়ে যাবে রে। এই চুপ কর তো, কানের পোকা খাস না। তাহলে এই মেয়ের কি করব? ওকে নিয়ে তোদের ভাবতে হবে না। এই একবার এখানে এসেছে তো এসেছি, এর জন্য আমি আছি। আব্রাহাম আয়রাতের চেয়ারে দুই পাশে দুই হাত রেখে তার দিকে ঝুঁকে পড়ে। হাসতে করে বলে ওঠে, বলেছিলাম না যে আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে? আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। আয়রাতের এমন মায়া ভরা মুখটা যেন বরাবরই আব্রাহামের মনকে এলোমেলো করে দেয়। যাই হোক, আব্রাহাম আয়রাতকে পাচা করে তুলে নিল। তারপর তার রুমে চলে যায়, গিয়ে বেডের উপর শুয়ে দেয় তাকে। আয়রাতের দিকে বেশ ঝুঁকে তার চুলগুলো কানের পিঠে গুজে দেয় আব্রাহাম। এক নজর আয়রাতের সারা মুখে চোখ ঘুরিয়ে মুচকি হেসে পড়ে। আবার এসে দেখে অয়নার কৌশল মাথা চুলকাচ্ছে। তাদের দেখলে এখন আব্রাহামের মেজাজ বিগড়ে যাচ্ছে। অকর্মার ডেকই এক একটা। আব্রাহামের ধমক খেয়ে আবার চুপ মেরে যায় তারা। এর থেকে ভালো হতো যে আমি নিজেই যদি যেতাম। এখন চল দেখি। আব্রাহাম অয়নের কাছ থেকে জিপের চাবি নিয়ে আবার বের হয়ে পড়ে। মুখে একটা কালো কালারের মাস্ক পরে নেয় আব্রাহাম। রোহিতকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে পড়ে আর বলে রেখে যায় যে আব্রাহাম যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে তারা কেউ যেন আয়রাতের সেই রুমে না যায়। আব্রাহাম আর রোহিত জিপে বসে পড়ে। রোহিত, হ্যাঁ। আরশির নাম্বারে ফোন লাগা, আর ফোন আমাকে দে। আচ্ছা। রোহিত ফোন লাগে আরশিকে। প্রথমবার ফোন বেজে কেটে যায়, পরে আবার ফোন দিলে আরশি ধরে। দিয়ে হয়তো নিচে সবার সাথে আসে, আর কারেন্টও এসে পড়েছে এতক্ষণে। কিছু সময়ের মাঝে কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে দেবে। আরশি কথা বলছিল, তখন তার মা এসে আরশিকে নিয়ে যেতে। এই তো কাজ হলো। আরশি দ্রুত ফোন কেটে দেয়। আরশির মা তাকে নিচে নিয়ে নেমে পড়ে। কাজে এসে পড়েছে, কাজের সামনে আরশিকে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে তো আরশির চিন্তায় শেষ। আর কোনো পথ না পেয়ে আরশি চিল্লিয়ে ওঠে। আরশির মা দ্রুত তার কাছে যায়। আরশি তার প্রচণ্ড পেটে ব্যথা হওয়ার ভান ধরে। যেই নড়তেই পারছে না, ব্যথায় এমন। আরশির মা তাকে নিয়ে ধরে ধরে রুমে যায়। আরশি রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তখনই রোহিতের ফোন আসে। তবে এবার আব্রাহাম কথা বলছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, আর এক হাত দিয়ে কথা বলছে। যদিও ড্রাইভ করার সময় ফোনে কথা বলা ঠিক না, তবুও এখন আর কোনো উপায় নেই। হ্যালো। হ্যালো আরশি, আমি রোহিতের ফ্রেন্ড। জি ভাইয়া। আমার কথা ধ্যান দিয়ে শোনো। হুম। তুমি এখন কোথায়? আমার রুমে। ভিতর থেকে কাউকেই আসতে দিও না, ওকে? আর তোমার রুমের বা বা দরজার সামনে কোনো জায়গা বা বারান্দা আছে যেটা দিয়ে তুমি উপর থেকে নিচে নামতে পারবে? জি ভাইয়া, একটা করিডোর আছে, তবে বেশ ছোট। তুমি নামতে পারবে তো? জি ভাইয়া। দ্যাটস ইট। এবার শোনো, তোমার রুমের কোনো বড় সড়ো কাপড় আছে? জি ভাইয়া। 2-3টা কাপড় একসাথে বাঁধো, যেন তুমি উপর থেকে নিচে সহজেই নামতে পারো। আচ্ছা। তারপর করিডোরে এসে দাঁড়াও। আমি আর রোহিত আসছি। রোহিত তোমার বাড়ির পিছনের নিচে দাঁড়িয়ে থাকবে। তারপর তুমি ওর সাথে এসে পড়বে বাইরে। তারপর চলে আসবে, বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা ভাইয়া।
আরশি ফোন কেটে দেয়। যা করতে হবে খুব দ্রুত করতে হবে, যখন তখন কেউ চলে আসতে পারে। আরশি আর কোনো উপায় না পেয়ে বিছানার চাদর আর জানালার পর্দা বেঁধে নিল। আব্রাহাম প্রচুর জোরে জিপ ড্রাইভ করছে। 7 মিনিটে চলে যায়। বাইরে থেকে ডাক দিলে হারসি চমকে যায়। হারসি আর কিছু টাইম চেয়ে নেয় তাদের কাছ থেকে। একটু পর বাইরে হর্নের শব্দে আরশি বাইরে যায়। দেখে রোহিত নিচে দাঁড়িয়ে আছে আর গেটের বাইরের গাড়ির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আরশির মুখে হাসি ফুটে ওঠে। আরশি আর দেরি না করে কাপড় বেয়ে করিডোর দিয়ে নিচে নেমে পড়ে। আরশির মাথায় ঘোমটাটা হাটকে পড়ল। সে সেটা রুমে ফেলে রেখেই এসে পড়ে। খুব সাবধানে নিচে নেমে পড়ে। অতঃপর আরশি রোহিতের কাছে এসে পড়ে। রোহিত সাথে সাথে জড়িয়ে ধরে তাকে। তারপর আরশি আর রোহিত জিপে উঠে পড়ে আর আব্রাহাম হাওয়ার বেগে ছুটে চলে। এদিকে আরশি বের হচ্ছে না দেখে দরজার বাইরে তার মা চিন্তা করছে। তবে এখন কেন জানি আরশির মায়ের খটকা লাগে ব্যাপারটা। উনি দরজাটা ঠেলেই ভিতরে চলে যায়। গিয়ে দেখে আরশি নেই, তার ঘোমটাটা পড়ে আছে নিচে। আর করিডোরের পাশে কাপড় পরে আছে অনেক বড়, যা বোঝার আরশির মা বুঝে গেল। তিনি তার দু হাত দিয়ে কানে কাছে ধরে চিল্লিয়ে ওঠে, আরশি রে। আব্রাহাম রোহিত আর আরশিকে নিজের গেস্ট হাউসে এনে পড়ে। মুহূর্তে কাজীকে ডেকে আনে অয়ন। তারপর রোহিত আর আরশির বিয়ে দিয়ে দেয়। আরশি আর রোহিতের মুখে হাসি ঝুলছে। দেখলি, এভাবে বাগাতে হয়। খুব অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ, সব কিছুরই আছে। তোদের মতো নাকি? থ্যাঙ্কস ইয়ার, তুই না থাকলে হয়তো আমাদের বিয়েটাই হতো না। থ্যাঙ্কস দিয়ে আর লজ্জা দিস না। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম বনু। উইশ ইউ বোথ এ হ্যাপি ম্যারেজ লাইফ। রোহিত আরশিকে নিয়ে তার বাড়িতে চলে গেল। হাসতে হাসতে অয়ন আর কৌশলও চলে যায়। এবার আব্রাহামের মাথায় আয়রাতের খেয়াল আসে। সে বাঁকা এসে আয়রাতের রুমে চলে যায়। গিয়ে দেখে আয়রাত এখনো শুয়ে আছে, জ্ঞান ফিরেনি তার। আব্রাহাম গিয়ে আয়রাতের দিকে নিচু হয়ে ঝুঁকে দাঁড়ায়। সারা মুখে চোখ বুলাচ্ছে সে। যাক, ভালোই হয়েছে, ভুল করে হলেও আয়রাত আব্রাহামের কাছে এসেছে তো। আব্রাহাম এটা ভেবেই বাঁকা হাসে। কিন্তু সেই দিকে বিয়ে বাড়ি যেন আর বিয়ে বাড়ি রইল না, তুলকালাম কাণ্ড বেঁধে গেছে ওখানে। আরশিকে তো তার বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে এসে রোহিতের সাথে আব্রাহাম বিয়ে দিয়ে দিয়েছে। আর এত বড় একটা কাণ্ড করার পর অবশ্যই কেউ চুপ বা শান্ত হয়ে থাকবে না। আর আরশির যে বাপ পুরোই কষাই। বিয়ের আসর থেকে এই যে আরশির মা আরশিকে নিয়ে উপরে রুমে গেল, আর তো আসার নাম গন্ধ নেই। এদিকে পাত্রপক্ষরা কানা ঘোষা শুরু করে দিয়েছে আর আরশির বাপের মাথা গরম। উপরে রুমে আরশির মা তো এক চিৎকার দিয়ে শেষ। তিনি দ্রুত নিচে নেমে আসেন। আরশির বাবা আতাউর আরশির মাকে এভাবে দ্রুত পায়ে নিচে নামতে দেখে বেশ অবাক হয়। তিনি উঠে গিয়ে আরশির মায়ের কাছে যান। কি হয়েছে কুসুম, এমন ঘাবড়ে আছো কেন? আরুষি কোথায়? আরে জলদি ওকে আনো, বিয়ের সময় তো চলে যাচ্ছে। কোথা থেকে আনবো ওকে? আরশি পালিয়ে গেছে। কি কি বলছো এইসব? কিভাবে পালালো? আরে রুমের দরজা খুলছে না দেখে আমি ভাবলাম আমি নিজেই ভিতরে গিয়ে দেখি ওটা নিচে পড়ে আছে আর বাহিরের দিকে বড় পর্দা ঝুলছে। পালিয়ে গেছে ও। এখন এখন কি হবে? আমি সবার সামনে মুখ কিভাবে দেখাবো? আমার নাক কাটা গেছে তোমার একমাত্র মেয়ের জন্য। শোনো, ঘরের ছেলে মেয়েদের এত কড়া শাসনে রাখলে এমনই হবে। আরশি যাকে পছন্দ করতো সে কি খারাপ ছিল নাকি? নিজের বিজনেস আছে, দেখতে ভালো, পছন্দ করে আমাদের মেয়েকে। সমস্যাটা কোথায় ছিল? কিন্তু না, তুমি মেনে নিলে না। নিজের স্বার্থ, শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে মাঝবয়স্ক একটা লোকের সাথে আরশির বিয়ে দিতে চেয়েছিলে। রোহিত যদি একটা লাফাঙ্গা হতো বা বেকার হতো তাহলে একটা কথা ছিল। সব দিক দিয়েই ভালো ছেলেকে কেউ মানা করে দেয়? নিজের স্বার্থের জন্য বিয়ে দিচ্ছিলে মেয়েটার। আর শুনে রাখো, আজ সবার সামনে তোমার মাথা নিচু হবে শুধু তোমার দোষের কারণেই। তোমার মেয়েকে পেলে আমি কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব। তুমি জীবনেও শুধু ধীরে ধীরে রাত আরো গভীর হচ্ছে। রাত যত গভীর হচ্ছে আয়রাতের রাগ চিনতে ততই বেড়ে যাচ্ছে।
এইভাবে অচেনা অজানা একটা জায়গায় একটা অচেনা লোকের সাথে থাকার কোনো মানে হয় না। না জানি লোকটা কেমন, অবশ্যই বেশি একটা সুবিধার না। যার নমুনা স্বরূপ হায়রাত সেদিন বারে আব্রাহামের মুখে সেই কথাগুলো শুনেছে। সারা ঘরে পায়চারি করে যাচ্ছে, কোথাও একটা জায়গায় চুপ করে বসে থাকতে পারছে না আয়রা। এখান থেকে কিভাবে বের হবে তাই শুধু ভেবে চলেছে, যেন একটা খাঁচাতে একটা পাখিকে আটকে রাখা হয়েছে, আর সেই পাখিটা এখান থেকে উড়াল দেবার জন্য উঠে পড়ে লেগেছে একদম। আব্রাহামের তখন চলে যাওয়ার পরে রুমে একটা মেয়ে এসেছিল, লিমা নামে। আয়রাতের কি লাগে না লাগে সব জানতে এসেছিল, কিন্তু আয়রাত কিছুই বলে নাই, তাই তাকে চলে যেতে হয়েছে। এখন বাজছে রাত 1টা, চোখে নেই ঘুম, মাথা চিন্তায় মগ্ন, মনে নেই শান্তি। টেবিলের ওপর পানি রাখা ছিল, আয়রাত তাই গিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে। রুমে এসি অন করা, বাট ঘাম ঝরছে। আয়রাত গিয়ে বিছানাতে বসে পড়ে, তখনই বাইরে থেকে কারো আওয়াজ আসে। দরজা খুলে কেউ ভেতরে এলো, আব্রাহাম ছাড়া আর কে হতে পারে। তবে এই মুহূর্তে আব্রাহামকে দেখে আয়রাতের মেজাজটা চটকে গেল। আব্রাহাম একদম তার নর্মাল গেট আপে, এখন অফ হোয়াইট কালারের প্যান্ট অ্যান্ড সাদা ধবধবে কালারের একটা শার্ট, যার হাতা ফ্লোট করে ব্যাস। আব্রাহাম খেয়াল করলো যে তাকে দেখে মাত্র আয়রাত নাক মুখ সব ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। আব্রাহাম ক্ষীণ হাসে, রাগ করাটাই স্বাভাবিক। এত রাগ করলে মাথাটা আর আগে ফেটেই যাবে। লিমাকে দিয়ে খাবার পাঠিয়েছিলাম আমি, খাওনি কেন? ও, কথা বলবে না? আচ্ছা ওকে, না বললে। ভেবেছিলাম যে এখান থেকে তোমার বের হবার জন্য কিছু কথা বলবো, কিন্তু তুমি যখন কথাই বলবে না, তখন কি আর করার, ছেড়ে দাও। এবার আয়রাত ফট করে মাথা ঘোরায় আব্রাহামের দিকে, দ্রুত বলে ওঠে, এই, না 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 না, আমি আমি আসলে বলবো কথা, বলবো আমি। আপনি বলুন। কি বলবো? আরে, আমাকে কবে যেতে দিবেন এখান থেকে সেটা। ওটা তো শুধু তোমার ভয়েস শোনার জন্য একটা টিক্স ছিল, ব্যাস, আর কিছু না। কি? হ্যাঁ। অসহ্যকর একটা। তো সহ্য করে নাও। এবার আয়রাত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়ে, রাগে বলে ওঠে, হয়েছে, অনেক হয়েছে, আর না। কি ভাবেনটা কি আপনি? হ্যাঁ, মানে যখন যা খুশি করলাম, দ্য গ্রাউড বিজনেস টাইকুইন মাফিয়া আব্রাহাম আহমেদ চৌধুরী, উনি তো সব করতে পারে, তাই না? যার নাম শুনলে সবাই এক প্রকার গড়াগড়ি খায়, সবাই পাগল, ব্লা ব্লা ব্লা। এই নামটা সেই প্রথম দিন থেকেই শুনতে শুনতে কানগুলো আমার ঝালাপালা হয়ে গেছে। কিন্তু না, আমি তেমন না। আপনি যেই হন না কেন, আমার কিছুই নাই তাতে। আপনি শুধু এই টাকা, আপনি শুধু এইটুকু চাই যে প্লিজ এখান থেকে আমায় যেতে দিন। কারণটা কি, কেন আটকে রেখেছেন তা তো বলবেন। বলা নেই, কওয়া নেই, অযথা এইভাবে আটকে রাখার মানেটা কি? একদম এই কথাগুলো বলে আয়রাত যেন ফুঁসছে। আব্রাহাম এতক্ষণ এক নয়নে তাকিয়েছিল আয়রাতের দিকে, যেন আয়রাতের বলা কথাগুলো সে এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বের করেছে। আয়রাত রাগে আগুন, আর আব্রাহাম বরফের মতো ঠান্ডা, কোনো ভাবান্তর নেই তার মাঝে। আয়রাত যখন কথাগুলো বলে থেমে গেল, তখন আব্রাহাম মেকে হেসে বলে, শেষ? মানে শেষ হয়েছে তোমার নাকি আরো আছে? এতগুলো কথা বললাম, কানে যায়নি আপনার? আমি মেয়েদের সাথে অহেতুক কথা বলি না। কি? হ্যাঁ, আর রাগলে যা লাগে তোমায়, হায়। দেখুন প্লিজ, আমায় বাড়ি যেতে দিন। আয়রাত ধপ করে বিছানাতে বসে পড়ে। আব্রাহাম এতক্ষণ 2 হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। আব্রাহাম বুঝলো যে আয়রাত এখন অনেক বেশি খারাপ লাগছে, তাই সে তার হাত দুটো প্যান্টের দুপাশে থাকা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে আয়রাতের দিকে এগোতে লাগলো। আয়রাত। এই প্রথম যেন আব্রাহাম একটু সিরিয়াস হয়ে গম্ভীর মুখে আয়রাতের নামটা উচ্চারণ করলো। আয়রাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়, দেখে যে আব্রাহাম তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আয়রাত এক নজর দেখে সাথে সাথেই চোখ নামিয়ে ফেলে। তবে এবার আব্রাহাম করলো উল্টো কাজ, পকেট থেকে হাত দুটো বের করে আয়রাতের দিকে হুট করে ঝুঁকে পড়ে। এমন কাজে আয়রাত কপাল কুঁচকে আব্রাহামের দিকে তাকায়, কিন্তু আব্রাহামের নজর যেন আয়রাতে স্থির। আব্রাহাম আয়রাতের দুপাশে হাত রেখে দেয়, নিজের হাতগুলোর উপর ভর দিয়ে ক্রমশ আয়রাতের দিকে ঝুঁকে পড়ছে। আয়রাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বুকের কাছে নিজের 2 হাত একসাথে গুটিয়ে রেখেছে ভয়ে। আয়রাতের পেছনে বালিশ ছিল। আয়রাত একসময় নিচু হতে হতে বালিশের উপর শুয়েই পড়ে, আর আব্রাহাম তাকে তার 2 হাতের আবদ্ধে আটকে ফেলে, একদম ঝুঁকে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহামের সামনে চুলগুলো কপালে এসে পড়েছে, নজর যেন আয়রাতের উপর থেকে সরছেই না। একদম ধীর গলায় বলে ওঠে,
আয়রা, তুমি জানো না রেগে থাকলে তোমায় সেই সময় কি পরিমাণ ভালো লাগে। এক কথায় দারুণ। আর এই সময় এমন খোলা এলোমেলো চুল, অনেক তো কান্না করছো, যার ফলে নাক চোখ মুখ সব কিছুতে লাল আর সাদার এক প্রকার আভা ফুটে উঠেছে। নেশা দরিয়ে দিয়েছো আমায় তুমি। মনে হয় না যে এতটা নেশা কখনো আমার মদ্যপান করেও হয়েছিল। নেশাক্ত করে ফেলেছো তুমি আমায়। তুমি জানো না আয়রাত, এ অবস্থায় এখন তোমাকে ঠিক কতটা আবেদনময় লাগছে। তুমি এলোমেলো করে দিচ্ছ আমায়, আমার মনকে। আব্রাহামের এমন সুলভ হজের কথা শুনে আয়রাত কয়েকবার স্বপ্ন ঢুকিলে আয়রাত খেয়াল করলো যে আব্রাহামের ওই চোখ দুটো আয়রাতের সারা মুখে বিচরণ করে চলেছে। কিন্তু এবার আয়রাত থাকতে না পেরে জোরে কেঁদে দেয়, একদম ভো ভো করে কেঁদে দেয়। আব্রাহাম তো বোকা বনে গেল আয়রাতের এমন কাণ্ডে। দেখুন প্লিজ, আমায় আপনি এই সময় এইসব কথা বলবেন না, আমার খারাপ লাগে। আয়রাত তো একদম হিসকি তুলে কাঁদছে। আব্রাহাম এবার হেসে দেয়, কিছুটা জোরেই। সে বুঝলো যে আয়রাত খুব সাধারণ মেয়ে, তার জন্য এই সমস্ত কথা নয়। এই কথাগুলো আয়রাতের সাথে যায় না। আর যদি কেউ তাকে এগুলো বলেও দিয়েছে, তাহলে তার নমুনা এখন আব্রাহামের সামনেই রয়েছে। হে রিল্যাক্স, ইটস ওকে। আমি তো শুধু মজা করছিলাম তোমার রিয়াকশনটা দেখার জন্য, আর কিছুই না। ওকে, সরি সরি, রিয়েলি ভেরি সরি। আয়রাত নাক টানতে টানতে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম তার কাছে থেকে কিছুটা দূরে সরে গেছে আর হাসছে। আয়রাত তার চোখ মুছতে মুছতে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম কোনো রকমে তার হাসি কন্ট্রোল করে। আয়রাতের এবার আবার প্রচুর রাগ হতে থাকে। বেটা খচ্চর হারামি, আমার পক্ষে সম্ভব হলে তোরে এক্ষুনি উগান্ডা পাঠাই দিতাম। মেজাজটা কি পরিমাণে যে খারাপ হইতাছে। তাকিয়ে আছো কেন এভাবে? শেষ মানে গালি টালি সব দেওয়া শেষ হয়েছে নাকি আরো আছে? আমি গালি দিইনি। মুখ দেখে বোঝা যায় যে মনে মনে কিছু তো একটা বলছো। আচ্ছা যাই হোক, এখন চিন্তা বাদ দিয়ে ঘুমাও। গুড নাইট উইথ সুইট ড্রিমস বেব। আয়রাত কিছু একটা বলতে যাবে, তার আগে আব্রাহাম ঠাস করে দরজা লাগিয়ে চলে যায়। আর আয়রাত এবার সত্যি গা এলে দেয় বেডে, আর ভালো লাগে না। না, এভাবে আর হাতে হাত রেখে বসে থাকা যায় না। মেয়েটা কাল গায়েব হয়েছে, এখনো আসার নাম নেই। গেল কোথায় মেয়েটা? যেখানে আছে, যার সাথে আছে, গিয়ে দেখো, ভালোই আছে হয়তো। এই, তুমি একটা কথাও বলবে না। যা করছো তা করো চুপ করে। এখানে তোমার মাথা ঘামাতে হবে না, বুঝেছো? কলি তার হাতে থাকা চাকুটা টেবিলের উপর ঠাস করে রেখে ফেলে দিয়ে রাগে রান্নাঘরে চলে গেলেন। আর এদিকে ইকবাল শেষ। আজ ভার্সিটি ছিল কিন্তু দিয়া যায়নি। ভার্সিটি না গিয়ে দিয়া সোজা তার চাচুর হোটেলে চলে যায়। সেখানে অবনী আরও বাকিদের জিজ্ঞেস করে, কিন্তু আয়রাত কোথাও নেই। এই ঘটনাটা দিয়ার চাচু ও জানেন। এবার কেন জানি দিয়ার নিজের কাছে অপরাধী মনে হচ্ছে, তার জন্য আয়রাত হারিয়ে গেছে। অবশেষে আর না পেরে দিয়া আয়রাতের বাসায় চলে যায়। আঙ্কেল আরও এসেছে বাসায়? না রে মা, ও আসেনি। থুর, কোথায় যে গেল? দিয়া, এখন কি উচিত না পুলিশের কাছে যাওয়া? হ্যাঁ আঙ্কেল, চলুন। এভাবে আর হয় না, পুলিশ স্টেশনে চলুন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এইসব পুলিশ টুলিশের চক্করে গিয়ে পড়ো, আবার যাও। ভালো কথা মুখ দিয়ে না বের হলে মুখে সিলেটিভ লাগিয়ে রাখো। এ কথা বলেই দিয়ে আর ইকবাল সাহেব বের হয়ে পড়েন। বেশ সময় পর পুলিশ স্টেশনেও এসে পড়েন। তাড়াতাড়ি করে ভেতরে চলে যায় তারা। একজন অফিসার তাদের দেখে বুঝতে পারেন যে তারা কী পরিমাণ চিন্তায় আছেন। তাদের বসতে বললে তারা বসে পড়েন। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? স্যার, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আয়রাত, তাকে নিয়ে আমি একটা বিয়েবাড়ির ফাংশনে গিয়েছিলাম। সবাই ছিলাম। আমার বোন, অর্থাৎ যার সাথে বিয়ে, সে, আমি আর আয়রাত একই রুমে ছিলাম। কিন্তু সেখানে একসময় হুট করেই পুরো ঘরের আলো চলে যায়। আর আলো যখন আসে তখন আমরা কেউ আয়রাতকে খুঁজে পাই না। আর এরপর থেকে আর দেখিও নি। গতকাল বিয়ে ছিল আর আজ এত সকাল হয়ে গিয়েছে, তবু আয়রাত বাড়ি ফেরেনি। তাকে পাওয়া যাচ্ছে না। মিসিং কেস 24 ঘন্টা আই থিঙ্ক হয়নি। জি অফিসার, জানি 24 ঘন্টা হয়নি, কিন্তু চিন্তা তো মাথা থেকে যায় না। আর এই 24 ঘন্টায় যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে? দিয়া আর ইকবাল সাহেব সেখান থেকে উঠে চলে যান। দিয়া প্রথমে ইকবাল সাহেবকে ওনার বাড়িতে নামিয়ে দেয়,
তারপর নিজেই বাসায় চলে আসে। অয়নকে আজ আব্রাহাম তার গেস্ট হাউস থেকে যেতে বলেছে। এর কারণ অয়ন নিজেও জানে না, তবে শুধু থাকতে বলেছে। আব্রাহামের অফিসে কাজ আছে, সেখানে না গেলেই নয়, তাকে যেতেই হবে। আর বাসায় লিমাকেও রেখে গেছে আয়রাতের দেখাশোনার জন্য। খুব সকালে আব্রাহাম মর্নিং ওয়াকে গিয়েছিল। সেখান থেকে এসে ফ্রেশ হয়ে আয়রাতের রুমে গিয়ে কিছুটা উকি দিয়েছিল। এলোমেলোভাবে শুয়ে ঘুমিয়ে আছে আয়রাত। আব্রাহাম দেখে মুচকি হেসে আবার এসে পড়ে। শোন, এই রইল চাবি। কিন্তু আমাকে কেন রেখে যাচ্ছিস ভাই? কিছু না থাকতে বলছি, তুই থাকবি। আর পেটুক মশাই, আপনার চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি, এসে পড়বে কিছুক্ষণের মাঝেই। ওকে, তবে একটা কথা বল তো, তুই কেন আটকে রেখেছিস মেয়েটাকে? আসলে আমার ভালো লাগে, বুঝলি? মেয়েটাকে দেখলেই নিজের অজান্তেই বুকের দুঃখকানি বেড়ে যায়, মাতালের মতো লাগে নিজেকে। ঠিক আমি শুধু এটাই চাই যে ও আমার সামনে থাকুক, আমার কাছে থাকুক। আমি জানি না এটাকে ঠিক কি বলে, বাট আই নিড হার ব্যাডলি। ছোটবেলা খেয়েছি সুজি, এখন একটু হলেও বুঝি। চুপ কর। আব্রাহাম বাইরে এসে চোখে গ্লাসেস পরে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। অয়ন সামনে টিভি অন করে তাতে ম্যাচ দেখতে বসে। আর লিমা আয়রাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিমা নক করবে দরজাতে, তখনই দেখে যে দরজা তো বাইরে থেকে বন্ধ। লিমা দরজা খুলে ভেতরে যায়, গিয়ে দেখে আয়রাত উঠে বসে আছে। গুড মর্নিং ম্যাম। আয়রাত একবার লিমার দিকে তাকিয়ে আবার সামনে তাকায়। ম্যাম প্লিজ রেডি হয়ে নিন, অনেক বেলা হয়েছে। আয়রাতের রাগ কমেনি, রাগ উঠলেও তার দেখায় না, কারণ এরা সবাই আব্রাহামের কথায় কাজ করে। এদের উপর রাগ দেখালেও লাভ হবে না। আয়রাত এবার উঠে পড়ে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দেয়। আয়রাত ফ্রেশ হচ্ছিল, তখনই আয়রাতের মাথায় একটা কথা আসে যে এত বড় একটা হাইফাই গেস্ট হাউসে তাহলে তো অবশ্যই তাতে ক্যামেরা ফিট করা থাকবে। আয়রাত ফ্রেশ হয়ে বের হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে লিমাকে বলে ওঠে, লিমা, জি ম্যাম। তুমি এই গেস্ট হাউসে রোজ আসো? মানে সব সময় কাজ করো কি? না ম্যাম, যখন যখন আব্রাহিম স্যার এখানে আসেন বা থাকেন, আমি শুধু তখনই আসি কাজ করতে। মাঝে মাঝে কাজের ফলে স্যারকে এখানে থেকে যেতে হয়, তখনই আসি। আচ্ছা, এখানে তো ক্যামেরা লাগানো আছে, তাই না? অবশ্যই ম্যাম, প্রায় 22-23টা ক্যামেরা। তবে এটা স্যারের রুম, এখানে স্যার থাকতো। আপনি আছেন তাই স্যার এখন এখানে নেই, অন্য রুমে থাকে। যেহেতু এটা স্যারের রুম, তাই এখানে এই রুমে কোনো ক্যামেরা নেই, নয়তো পুরো বাড়িতে আছে। ও আচ্ছা আচ্ছা। লিমা আয়রাতের সাথে কথা বলছিল, তখনই বাইরে কারো কলিং বেল বাজানোর শব্দ আসে। লিমা আয়রাতকে বলে সেখানে চলে যায়। আর আয়রাত ভাবতে থাকে যে কি করে এখান থেকে পালানো যায়। লিমাকে মেইন দরজা খুলে দেয়, দেখে ডেলিভারি বয় এসেছে খাবার নিয়ে, প্রায় অনেক খাবার। লিমা গিয়ে সেগুলো আস্তে করে হাতে নিয়ে নেয়। সে একা নিতে পারবে না এতগুলো দেখে ডেলিভারি বয়কে ভেতরে আসতে বলে। অয়ন টিভি দেখছিল, তখন লিমা গিয়ে অন্যের সামনে খাবারগুলো রাখে। ভাইয়া আপনার খাবার। লিমা আব্রাহাম বাদে বাকি সবাইকে ভাইয়া বলেই রাখে। হ্যাঁ, ওই যে আয়রাত আইছে না, সে কি উঠেছে? যে উনি উঠছেন। ওকে সুন্দর করে খাবারগুলো আগে দিয়ে এসো, যাও। লিমা নিজের দিকে তাকিয়ে দেখে তার হাতে কিছু খাবারের ঝোল লেগেছে, আর এখানে সব এলোমেলো হয়ে আছে। কোনটা রেখে কোনটা করবে তাই সে আর কোনো উপায় না পেয়ে ডেলিভারি বয়কে বলে যে উপরে গিয়ে ডান দিকে একটা রুম পাবে, সেখানে খাবারগুলো দিয়ে আসতে। ডেলিভারি ছেলেটাও সেটাই করে। লিমা এদিকটা সামলাচ্ছিল আর ছেলেটা উপরে যাচ্ছে হাতে খাবার নিয়ে। আয়রা জানলার বড় পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকিয়েছিল, কারণ দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকায়। আর পেছনে ঘুরে তাকাতে যেন আয়রাত একটা ঝটকা খেল, আর সাথে ওই ছেলেটাও, কেননা ছেলেটাকে আয়রাত চেনে। ওর নাম সৌরভ, আয়রাতের সাথেই তার হোটেলে কাজ করে। আয়রাতের বেশ ভালো বন্ধু বলা যায়। আয়রাত তো অবাক হয়ে তাকিয়ে আছে, আর সাথে সৌরভও। আয়রাত, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি এখানে কি করে? আরে আমি তো ডেলিভারি করতে এসেছিলাম, কিন্তু তুমি এখানে। আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। সৌরভ আয়রাতের হোটেলে কাজ করে ডেলিভারি বয় হিসেবে। তাদের হোটেল থেকে ডেলিভারিও দেওয়া হয়, আর একসাথে কাজ করে বিধায় অবনী আয়রাত আর এই সৌরভ বেশ ভালো বন্ধু। তবে এই রুমে এসে যে সৌরভ আয়রাতকে দেখবে বা আয়রাত এই মুহূর্তে সৌরভকে দেখবে, তাকেও এক্সপেক্ট করেনি।
অবশেষে আয়রা সৌরভকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে সৌরভের মাথায় হাত। আচ্ছা, তো এই কাহিনী? তুমি জানো দিয়া সকাল থেকে কতবার এসে তোমার খোঁজ করে গেছে হোটেলে? সব ক্লিয়ার হলো আমার কাছে। সবাই কত চিন্তায় আছে। থাকাটাই স্বাভাবিক। এখন কি? সৌরভ, প্লিজ হেল্প মি। ফেঁসে গেছি আমি, এখান থেকে বের করো আমায়। আমি শুধু বাড়ি যাব। ওই আব্রাহামকে দেখলেই আমার কলিজায় পানি শুকিয়ে যায়। সিরিয়াসলি ভয় লাগে আমার অনেক। হেল্প মি। পালাতে হবে? হুম। হ্যাঁ, এছাড়া উপায় নেই। এখান থেকে বের হতে হলে পালিয়ে বের হতে হবে। কিন্তু কিভাবে? আয়রা তার সৌরভ এই চিন্তা করছিল যে এখান থেকে কীভাবে বের হওয়া যায়। তখনই লিমা আসে রুমে। আর ওদিকে অয়নের ফোনে কল আসে রোহিতে। আরশির বাবা নাকি ঝামেলা করছে। রোহিত ফোন দিয়ে অয়নের সাথে কথা বলতে থাকে। সে আব্রাহামকেই ফোন দিত, কিন্তু আব্রাহাম এখন কনফারেন্স রুমে আছে, তাই তাকে ফোন দিয়ে উল্টো কতগুলো ঝেড়ে দিবে। আর রোহিতের মুখে সব শোনার পর তো অয়নের রাগ উঠে পড়ে একদম। অয়ন হলরুম থেকে বাইরে চলে যায়, গিয়ে কথা বলতে থাকে। আর ওপর দিকে এভাবে হুট করেই লিমা রুমে এসে থেকে আয়রা তার সৌরভ দুজনে চুপ মেরে যায়। আয়রা তার সৌরভকে দেখে মনে হচ্ছে যেন কেউ কাউকে চিনেই না। ম্যাম খেয়ে নিন। লিমা, আসলে ওয়াশরুমে না আমার কানের রিংটা হয়তো পড়ে গিয়েছে, বুঝলি? রুমে খুঁজে পাচ্ছি না। তুমি কি একটু গিয়ে দেখবে প্লিজ? শিওর ম্যাম। এই বলেই লিমা ওয়াশরুমে চলে যায়। আর আয়রাত এই সুযোগেরই সুবিধা ওঠায়। লিমা যেই না ওয়াশরুমে একদম ভেতরে চলে গিয়েছে, আয়রাত তখনই দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা পেছন থেকে লাগিয়ে দেয়। মানে লিমাকে ওয়াশরুমের ভেতরেই লক করে দেয়। লিমা এমন কাণ্ডে চমকে যায়। সে দ্রুত গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আয়রাত তো আর দরজা খোলার পাত্রী না। আয়রাত বড় বড় দম ছাড়ছে। সৌরভ বুঝতে পারে যে পালাতে হলে এখন এখান থেকেই পালাতে হবে। সৌরভ গিয়ে উপর থেকে নিচের দিকে উকি দেয়। আয়রাত বলে ওঠে, নিচে কেউ আছে? না, এখন নেই, কিন্তু আমি এখন এসেছিলাম। তখন একজন ছিল নিচে। হয়তো আব্রাহামের কোনো ফ্রেন্ড ছিল। যাই হোক, এখন তো নেই নাকি? না, নেই। আর দেরি কিসের? ভাগো। আয়রাত একবার পেছন দিকে তাকিয়ে দেখে লিমা এখনও ওয়াশরুমের ভেতরে থেকে চিল্লাচ্ছে। আয়রা সেদিকে তোয়াক্কা না করে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। আর আয়রাতের পেছন পেছন সৌরভ নিজের ব্যাগটা হলরুম থেকে নিজের কাঁধে তুলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। আয়রাত তো একদম দিন দুনিয়া ভুলে উপরের রুম থেকে দৌড় দিয়েছে। অতঃপর আয়রাত আর সৌরভ গেস্ট হাউসের বাইরে বের হয়ে পড়ে। সৌরভ নিজের স্কুটি দিয়ে ডেলিভারি করে। স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল। সৌরভ এসে সোজা নিজের স্কুটির উপর বসে পড়ে। আর তার পেছনে আয়রাতের বসা মাত্রই সৌরভ স্কুটি নিয়ে দ্রুত চলে যায়। এই তো যেভাবেই হোক যেমন হোক আয়রাত তো পালিয়ে গেল আব্রাহামের কাছ থেকে। আয়রা চলে যাওয়ার আরো 10 মিনিট পর অয়নের ফোনে কথা বলা শেষ হয়। সে হলরুমে আসে, তবে এসেই অবাক হয়, কেননা উপরের রুম থেকে বিকট চিল্লানোর আওয়াজ আসছে। অয়নের কিছুটা ঘাবড়া লাগলো। সে ছুটে উপরে চলে যায়, গিয়ে অয়নের আক্কেল গরম। টেবিলের উপরে খাবারের মতো খাবার পড়ে আছে। রুমে আয়রাত নেই, আর ওয়াশরুম থেকে চিল্লাপাল্লার শব্দ। অয়ন গিয়ে দেখে দরজা পেছন থেকে বন্ধ ওয়াশরুমের। সে দরজা খুলে দেয়। দরজা খুলতেই লিমা হুড়মুড় করে বাইরে বের হয়ে পড়ে। অয়ন অবাক। হয়েছে কি লিমা? আর আয়রাত কোথায়? আরে আমাকে ওয়াশরুমে বন্ধ করে রেখে চলে গেল ম্যাম। হয়তো ম্যাম ওই ডেলিভারি বয়কে চিনতো, তাদের কথাগুলো শুনছি আমি। কি পালিয়ে গেছে মানে? আব্রাহাম জানলে খুন করে ফেলবে আমায়। হায় আল্লাহ। অয়ন আর লিমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আব্রাহামের কথা ভেবে ভেবে। কারণ আব্রাহাম অনেক কড়াভাবে বারণ করে গিয়েছিল যে আয়রা যেন কোনোভাবেই ভুল করেও বাইরে বের না হয়। কিন্তু আয়রা তো এখন শুধু বাইরে না, বরং পালিয়ে গেছে। এখন কি হবে? 3 ঘন্টা পর আব্রাহাম অফিস থেকে গেস্ট হাউসে আসে। এসে দেখে অয়ন চিন্তায় নিয়ে মুখের উপর হাত রেখে দিয়েছে, আর তার পাশে লিমা দাঁড়িয়ে আছে। আব্রাহাম বুঝতে পারে না কি হয়েছে। সে কপাল খানিক কুঁচকে অয়নের সামনে যায়। কিরে, কি হয়েছে? এ হাল কেন? আসলে মানে কি? আব্রাহাম খেয়াল করে দেখলো যে লিমাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্রাহাম বাঁকা চোখে উপরে আয়াতের রুমের দিকে তাকালো। খটকা তো লেগেইছে তার। আব্রাহাম আর এই দুইজনকে কিছু জিজ্ঞাসা না করে দ্রুত পা ফেলে আয়াতের রুমে চলে যায়। গিয়েই দেখে আয়রাত নেই। ব্যাস, আর কি লাগে? আব্রাহামের মাথায় আগুন লেগে গেছে। যে কান দিয়ে ধোয়া বের হচ্ছে এমন। নিজের বাম হাত
কোমরে দিয়ে ডান হাতের প্রথম 2 আঙ্গুল দিয়ে নিজের কপালে স্লাইড করতে লাগলো। চোখ বন্ধ করে রেখেছে, যেন রাগটা কোনোভাবেই দমানোর চেষ্টা। আব্রাহাম বুঝছে যে আয়রাত পালিয়ে গেছে। আব্রাহাম শান্ত ভঙ্গিতেই নিচে নেমে আসে, হলরুমে এসে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম ভাবতে থাকে যে একা তো আয়রাত পালাতে পারবে না। এই বাচ্চা মেয়ে পালিয়ে গেছে, আর তোমরা দুই আমক কোথায় ছিলে? স্যার, আসলে মেম আমাকে ওয়াশরুমে আটকে রেখে পিছন থেকে দরজা লাগিয়ে দিয়েছিল। রোহিত ফোন দিয়েছিল, আরশির বাবা ঝামেলা করছে, তাই কথা বলতে বাইরে গিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা। আব্রাহাম নিচে তাকিয়ে দেখে ছোট টি টেবিলের উপর খাবারের বক্স। আব্রাহাম একটু খেয়াল করে দেখে খাবারটা একটা হোটেলের, নাম নাম দি উইনস্টোন হোটেল। আব্রাহামের এতক্ষণে মনে পড়ে যে এই হোটেলে তো আয়রাত কাজ করে, আর আজ এই হোটেল থেকে ডেলিভারি এসেছে। দুজন লোক যেহেতু একই হোটেলে কাজ করে, তাহলে অবশ্যই একে অপরকে চিনে। লিমাকে আয়রাত ওয়াশরুমে লক করে দেয়, আর অয়নকে ফোনে কথা বলার জন্য বাইরে যায়। দ্যাটস ইটস। আব্রাহামের যা বোঝার সে তো বুঝে ফেলে। এতক্ষণ শান্ত থাকার ফোনিতা করলেও আব্রাহাম এখন আর শান্ত থাকতে পারল না। রাগে মাথা চেপে ধরল। রাগ সামলাতে না পেরে নিজের পাশে থাকা কাচের টেবিলে সর্বোচ্চ শক্তি দিয়ে দিল এক লাথি, আর সাথে সাথে টেবিলটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে গেল, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অয়ন আর লিমা বেশ চমকে উঠে পিছিয়ে যায়, আর হায়রা সৌরভের সাথে একসময় পৌঁছে যায় হোটেলে। আয়রাত বাড়ি যাওয়ার আগে হোটেলে গিয়েছে, এদিকটা আগে সামলাতে হবে, আর বাড়িতে গেলে যে আয়রাতের কথা শুনতে হবে সেটা হায়রাত জানে, তাই আগে এদিকটা সামলে উঠে তারপর বাড়ি যাবে। এমনিতেও কথা শুনতে হবে, অমনিতেও কথা তাকে শুনতেই হবে। ঘেমে একাকার হয়ে গেছে সে। সৌরভের স্কুটি থেকে নেমেই ছুটে যায় ভেতরে, আর আব্রাহাম আরও একটু ক্লিয়ার হবার জন্য নিজের মনিটর রুমে গিয়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো দেখতে লাগলো। সৌরভ স্কুটিটা নিয়ে সোজা উইস্টন হোটেলের সামনে এসে থামে। আয়রা স্কুটি থেকে নেমে গিয়ে দ্রুত ভেতরে চলে যায়, সে যেন এক প্রকার দৌড়েই উপরে আসে। সৌরভ আয়রাতকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আয়রাত দৌড়ে ভেতরে চলে যায়। আর এই যে সৌরভ আসে, আর এই আয়রাতকে বেশ পছন্দ করে, কিন্তু বলে ওঠার সাহস হয় না তার। আয়রাত যখন ভেতরে আসে তখন অবনী অর্ডার নিচ্ছিল। হুট করেই আয়রাতকে ছুটে আসতে দেখে অবনী পুরো টাসকি খেয়ে যায়। অবনী অর্ডার দেখে অবাক হয়ে ছুটে আয়রাতের কাছে যায়। আয়রাত, তুই কোথায় ছিলি? তুই মানে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? জানিস কত চিন্তা করছিল সবাই তোর জন্য। কোথায় চলে গিয়েছিলিস তুই? আরে আস্তে আস্তে, আর আমি ঠিক আছি, কিছু হয়নি। কিন্তু গিয়েছিলি কোথায়? নিজেও জানি না। মানে? কিছু না, আজ বাদ দে ওইসব কথা। দিয়ে এসেছিল কি? হ্যাঁ, অনেকবার এসেছিল। আর তুই প্রথমে বাড়ি যাসনি কেন? বাড়িতে গেলে কপালে যে কি আছে আল্লাহ জানে। আচ্ছা শোন, তুই দিয়াকে ফোন করে এখানে আসতে বল। আচ্ছা। অবনী ফোন করে দিয়াকে আয়রাতের কথা বলে। দিয়ার মনে এবার যেন একটু শান্তি লাগে। কি যে একটা চিন্তা মাথায় নিয়ে ঘুরছিল সে। যাই হোক, দিয়া তার কিছুক্ষণ পর এসে পড়ে। দিয়ে হোটেলের ভেতরে এসেই দেখে আয়রাত আর অবনী একটা টেবিলে বসে আছে। দিয়ার এখন যেমন রাগ লাগছে ঠিক তেমন কান্না পাচ্ছে। দিয়াকে টেবিলে আয়রাতের সামনে বসে পড়ে, নিজে হাতে থাকা ব্যাগটা ধীরেম করে টেবিলের উপর রেখে বলে ওঠে, এই কি না মানে কি শুরু করছিস তুই? বিয়ে বাড়ি থেকে কোথায় গিয়েছিলি? প্লিজ শান্ত হো, মাথা পুরো হ্যাং হয়ে আছে আমার। কিন্তু গায়েব হয়ে গিয়েছিলি কোথায়? আচ্ছা শোন, তোরা কথা বল, মারামারি কর, যা ইচ্ছে কর। আমি একটু অর্ডারটা নিয়ে আসি আগে। যা। অবনী সেখান থেকে চলে গেলে দিয়া যেন এবার আয়রাতকে আরো বেশি আঁকড়ে ধরে। এই এবার বল কোথায় গিয়েছিলি? না বললেই তুই ভাবতে পারবি না কত চিন্তা করেছি। ইকবাল আঙ্কেল, আল্লাহ, আঙ্কেলের তো শরীর প্রায় খারাপ হয়ে যাচ্ছিল জানিস। চিন্তায় চিন্তায় আঙ্কেল আর আমি গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কেস পর্যন্ত ফাইল করে এসেছি। কি? হ্যাঁ। ধুর, এখন কি বলবি যে এই পুরো একদিন কোথায় ছিলি তুই? আব্রাহাম আহমেদ চৌধুরীর গেস্ট হাউসে। হোয়াট? হ্যাঁ। ফাইজলামি করিস? দিয়া দেখ, এখন আমি একদম মজা মুডে নেই, আর তুই তা আমাকে দেখে বুঝতে পারছিস। মানে কি কি বলিস তুই? আব্রাহাম চৌধুরীর গেস্ট হাউসে কিভাবে কি? আর ঋষি আপু যাকে ভালোবাসে সে আর কেউ না, আব্রাহাম চৌধুরীর ফ্রেন্ড লাগে।
বিয়ে বাড়িতে যখন কারেন্ট চলে যায় তখন তারা আরশি আপুকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু ভুলবশত আমাকে নিয়ে গেছে। তারপরও আরশি আপুকে ভাগিয়ে নিয়ে গিয়ে ওনার ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আর আমাকে আটকে রেখেছিল জানি না কী জন্য, কী কারণে। আর আজ সৌরভ না থাকলে আমার যে কী হতো। ও ডেলিভারি করতে গিয়েছিল, ভাগ্য ভালো যে দেখা হয়ে যায় ওর সাথে আমার, তারপর পালিয়ে এসে পড়ি। আয়াতের এসব কথা শুনে দিয়ার যেন এখানে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম, সব মাথার উপর দিয়ে গেছে তার। মানে কি বলবো আমি আমি কথা খুঁজে পাচ্ছি না এখন। আমি বাড়িতে কিভাবে যাব সেই চিন্তায় তো মরে যাচ্ছি। শোন, তুইও তো আর এইসব ইচ্ছে করে করিসনি, তাই না? নিশ্চিন্তে বাড়ি যা, কিচ্ছু হলে আমি আছি তো। আচ্ছা শোন, চাচ্চু তো আজ হোটেলে আসেনি, তুই বাড়ি গিয়ে চাচ্চুকে বলে দিস যে কাল থেকে আমি হোটেলে আসছি, ওকে? আর আমি এখন বাড়ি গেলাম। এই কথা বলেই আয়রাত হোটেল থেকে বের হয়ে আসে, আর দিয়াও সোজা তার বাড়ি চলে যায়। এদিকে আব্রাহাম বসে বসে তার মনিটর রুমে সব সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করছে। হলরুমের ক্যামেরা তো সবে ধরা পড়েছে, সেখানে আয়রাতের সাথে একটা ছেলেকে দেখা গেছে। অবশ্যই সেটা ওই ডেলিভারি বয়টা। তবে ফুটেজে আয়রাতকে দেখে আব্রাহাম হাসবে না কাঁদবে সেটাই ভুলে গেছে, কেননা ফুটেজে শুধু দেখা যাচ্ছে যে আয়রাত দৌড়াচ্ছে। সে শুধু তুমুল বেগে দৌড়ে হলরুম থেকে বের হয়ে গেল। আব্রাহাম মনিটর রুম থেকে উঠে এসে হলরুমে চলে যায়, গিয়ে দেখে অয়নার লিমা এখনও ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে দেখে লিমা মাথা নিচু করে চলে গেল ওই যে কাচের টেবিলটা ভেঙেছিল সেটা পরিষ্কার করতে। আব্রাহিম ভাই, রাগ করিস না। আসলে আগে যদি জানতাম যে এমন কিছু একটা হবে তাহলে আমি বাইরেই যেতাম না। হে ডোর, টেক এ চিল পিল। এত ঘাবড়াচ্ছিস কেন? আয়রাত একবার পালিয়ে গেছে, আমি তাকে আরো 10 বার তুলে আনতে পারি, কিন্তু এখন আনবো না। যে ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে সেই কিনা এখন একটা মেয়েকে নিয়ে নিজের কাছে রাখতে চাইছে। আচ্ছা ব্যাপার কি? কিছু না। আর হ্যাঁ, তুই কি এখানে থাকবি? আরে না। তাহলে একদম সবকিছু লক করে বের হয়ে পড়িস, আর নিউ টেবিল, ফ্লাওয়ার, পেস দিয়ে যাবে। আব্রাহাম এই বলেই বাইরে চলে আসতে নেয়, তখনই আবার অয়ন বলে ওঠে, আব্রাহাম, মনে হয় না একটু একটু পাল্টাচ্ছিস তুই, মানে কিছু একটা চেঞ্জ হয়েছে। অয়নের কথায় আব্রাহাম তার পেছনে ঘুরে তাকায়। অয়নের কথায় আব্রাহাম তার পেছনে ঘুরে তাকায়। অয়ন মাত্র কি বলল তা একবার নিজেই চিন্তা করে ক্ষীণ হেসে বের হয়ে পড়ে। বাইরে এসে নিজের গাড়িতে উঠে পড়ে, গাড়ি চালাচ্ছে আর আয়াতের কথাই ভাবছে। আয়াতকে সামনে পেলে কি করবে তাই ভাবছে। শাস্তি তো অবশ্যই দেবে। আব্রাহামের মতে আয়রাত শাস্তির প্রাপ্ত, তবে শাস্তিটা হবে একটু ভিন্ন রকমের। আয়রাতের বাড়ির অ্যাড্রেস আব্রাহাম বেশ ভালো করে জানে, কিন্তু এখন যাবে না। এখন যদি সে আয়রাতের সামনে পড়ে তাহলে আয়রাত সেখানেই অজ্ঞান না হয়ে গেলেও হয়েছে। আব্রাহাম এটা ভাবতেই হেসে ওঠে। আব্রাহামের সামনে এখন শুধু আয়রাতের সেই দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্যটাই ভেসে উঠেছে। আব্রাহাম জোরে হেসে দেয় যেভাবে পালিয়েছে। আব্রাহাম ড্রাইভ করতে করতে একটা হাইওয়ের উপরে এসে থেমে যায়। গাড়ির সামনে এক বাটন চাপ দিতে গাড়ির উপরে ছাদটা আপনা আপনি খুলে যায়। এখন গাড়ির উপরে ফাঁকা, এখন আশেপাশে মানুষজনও তেমন নেই। এতে অবশ্য ভালোই হয়েছে। নিয়ত অবস্থাটা এমন যে শান্তিতে বাইরে বের হওয়া যায় না, বের হলেই সবাই ঝাপটে ধরে। আর কার ভালো লাগে যে নিজের পাশে রাত দিন 24 ঘন্টা গার্ডস নিয়ে ঘুরতে। আব্রাহাম গাড়ি থেকে নেমে গাড়ির ডিকির উপরে উঠে বসে পড়ে। এখন কিছুটা বিকেল বেলার মতো, সূর্যের হয়তো খানিক পরেই অস্ত যাবে। আব্রাহাম গাড়ির উপরে বসে এক নয়নে সেই দূর পানে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। আয়রাতের মুখটা কেন যে তার চোখের সামনে থেকে সরাতেই চায় না সে জানে না। সে প্রথম দিনের কথাগুলো ভাবছে, সেই বারের কথাগুলো। আসলে আব্রাহাম বেশ রেগেছিল সেই দিন, মূলত দুটো জ্যান্ত মানুষকে মেরে রেখে এসেছিল। তবুও রাগ কমার নাম নেই, যার ফলে তার সঙ্গী হয়েছিল অ্যালকোহল। বারে সব মেয়েরা ওয়েস্টার্ন গেটআপে এসেছিল, আর অবশ্যই সবাই সুবিধা বাঁধছিল। অনেকে ভাবে যে শর্ট কাপড় পরলে বা অতিমাত্রায় মডার্ন দেখালেই ছেলেরা তাদের পাল্লায় পড়ে যাবে, কিন্তু না, আসলে এটা ভুল। এমন অনেকেই আছে যারা সুন্দর সভ্য কাউকে খুঁজে। আব্রাহাম এক রাগ নিয়ে বসেছিল, কিন্তু হুট করে একটা মেয়ে আসে সেখানে, হায়রাত। আব্রাহামের কেন জানি চোখ তাতে আটকে গিয়েছিল। বাকি সবার থেকে আলাদা ছিল, না কোনো ওয়েস্টার্ন না কোনো ব্যাড সাইড।
আর মূলত খেপানোর জন্যই আব্রাহাম সেদিন আয়রাতকে ওই কথাগুলো বলেছিল। তাতে আয়রাত যেমন রিয়েক্ট করেছে, আব্রাহাম এগুলো ভেবেই আবারও হেসে ওঠে। আব্রাহাম আয়রাতের সব কিছুরই খবর নিয়েছে। যখন শুনে যে আয়রাত একটা 5 স্টার হোটেলে কাজ করে তখন একটু খটকা লাগে যে যেই মেয়ে 5 স্টার হোটেলে কাজ করে সে বারে গিয়ে এমন করবে। কিন্তু সব 5 স্টার হোটেলে যে একদম বারের মতো কালচারাল থাকবে তা কিন্তু না। আব্রাহাম গাড়ির ডিকির উপর থেকে নেমে পড়ে। বেশ গরম লাগছে এখন। সে তার উপরে কোটটা খুলে গাড়ির ব্যাকসিটে রেখে দেয়, শার্টের হাঁটাগুলো ফ্লোট করে নেয়, প্যান্টের পকেটে হাত দিয়ে দূর দিশাতে তাকিয়ে থাকে। মন মাথানো বাতাস বইছে। আব্রাহামের চোখগুলো সূর্যের আলো পড়ে যেন চিকচিক করছে। আয়রাত গিয়ে তার বাড়িতে পৌঁছায়। সাহস যেন আর ধরছে না, তবুও কোনো রকম বাড়ির সামনে গিয়ে দরজাতে কোনো নাড়াতে দরজা খুলে দেয় আয়রাতের চাচি। আয়রাত কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আয়রাতের চাচি কিছু বলতে যাবে তার আগে ইকবাল সাহেব ছুটে আসে, এসে আয়রাতকে জড়িয়ে ধরে, আয়রাতকে ভেতরে নিয়ে আসে। এসেছিস মা? তুই কোথায় গিয়েছিলি বল? কত চিন্তা করেছি জানিস? চাচু আসলে তুই ছিলি কোথায়? কোন নাগরের সাথে ছিলি বলছিস না কেন? আহা কলি থামবে? আমি কি করে বলবো চাচু কি এখন যে আব্রাহাম চৌধুরীর কাছে ছিলাম আমি, আর উনি অনেক বড় একজন লোক, বললেই কি সবাই বিশ্বাস করবে আমায়? কি বলবো এখন? আয়রাত মা বল। আসলে 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 চাচু মানে আমি জানি না কোথায় নিয়ে গিয়েছিল আমায়। বিয়ে বাড়িতে ছিলাম আর তখনই আমার মুখ চেপে নিয়ে যায়। আমি একটা রুমে ছিলাম, আজ উঠেই দেখি আমি ওখানে। আমি যেখানে ছিলাম সেখানে কাউকে খুঁজে পাইনি, তাই সেখান থেকে এসে পড়েছি। আল্লাহ, মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ চাচু, চিন্তা করো না, আমি ঠিক আছি। এই মেয়ে এখানে থাকতে পারবে না। মানে কি বলছিস এসব? ঠিকই বলছি, এই মেয়ে না জানি কার সাথে থেকে এসেছে, এখন এই বাড়িতে থাকবে না। কলি অনেক হয়েছে, মুখ সামলে কথা বলো। আর শুনে রাখো, আমার মেয়ে যদি এখানে থাকতে না পারে তাহলে এই বাড়িতে আমি নিজেও থাকবো না। কি? এই মেয়ের জন্য তুমি তুমি নিজে বাড়ি ছেড়ে দেবে? হ্যাঁ ছেড়ে দেব। কম কথা শোনাও না তুমি। এটা যতটা তোমার বাড়ি, ওই রাতেরও ততটাই বাড়ি। এটা ভুলে যেও না তুমি যে এখন যেই বাড়িতে থাকছো সেটা আমার বড় ভাই আয়রাতের বাবার এই বাড়ি। আর বাবার বাড়ি থেকে তুমি মেয়েকে বের করে দিতে পারো না। কি এত বড় কথা? এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? আয়রাতকে তুমি যে কথা বলো না কেন তার এক আনাও আমি বলি নীলা। তাই এখন এটাই ভালো হবে যে তুমি নিজের মুখটা বন্ধ রাখো। আয়রাত মা, তুই যা রুমে। আয়রাতের মাথা নিচু করে সোজা তার রুমে চলে যায়। কলি এখনো আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত চলে গেলে ইকবাল সাহেব চোখ গরম করে কলির দিকে তাকায়। কলি কিছু না বলে রান্নাঘরে চলে যায়। আয়রাত রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। খুব কষ্ট পেয়েছে সে তার চাচির কথায়, যদিও অভ্যাস তো এগুলো কথায়, কিন্তু খারাপ তো লাগে। ফ্লোরে বসে দু হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে লাগলো। আয়রাতের মনে এখন রাগ লাগছে অনেক ওই আব্রাহামের উপর। শালা খবিজের বাচ্চা, খবিস, তোরে একবার পাইনি এমন একটা চটকানা মারবো না। সব তোর জন্য শালা বদ একটা পালোয়ান। রাগে ফুঁসছে আয়রাত। গায়ের জামা কাপড় নেই, ওয়াশরুমে চলে যায় আয়রাত। তারপর শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে পড়ে, রাগ কমানোর চেষ্টা। তার মাঝখানে আরও পুরো একদিন চলে গেছে। আয়রাত ভার্সিটিতে গিয়ে আবার হোটেলে কাজ করেছে। বাড়িতে নিজের চাচিকে এরকম ইগনোর করে চলে সে। যখন থেকে কাজে এসেছে তখন থেকে হোটেলের সব মেয়ে বা ছেলে একের পর এক আয়রাতের কান মাথা সব খেয়ে যাচ্ছে। কোথায় ছিলি, খবর নেই কেন, এই তুই নাকি গায়েব হয়ে গিয়েছিলি, কোথায় চলে গেছিস, আরও না জানি কত কি কি জিজ্ঞেস করেছিল। আর শুধু অ্যাভয়েড করেছে সব, নিজের কাজে মনোযোগ দিয়ে করছে। কাজ করতে করতে একটা সময় টাইম শেষ হয়ে যায়। কাজ শেষ আজ অনেক তাড়াতাড়ি। তবে আয়রাত বেশ সময় যাবৎ আজ সৌরভকে দেখছে না। ইনফ্যাক্ট আজ সকাল থেকে আয়রাত সৌরভকে দেখেনি। হোটেলের ড্রেস পরেছিল আয়রাত, অর্থাৎ নিজের জামার উপর দিয়ে শুধু একটা অ্যাপ্রন পরেছিল। ড্রেসের পেছনে ফিতাগুলো খুলতে খুলতে আয়রাত অবনীর কাছে আসে। কি কাজ শেষ হলো? হ্যাঁ রে ভাই, শেষ হলো। প্রচুর গরম লাগছে। এখন তো বিকেল, মানে দেখ বাহিরে। বাইরে যে রোদ, উফ।
তো প্ল্যান কি? বাইরে যাবি না বাড়ি? না রে, বাড়ি যাব। পরে এবার দেরি হলে বাড়ি মাথায় তুলবে আমার গুণধর চাচি। কি বলবে তখন? বলবে, এই রাত কাজ নেই, বাড়ির কাজ কর, এটা কর ওটা কর। সারাদিন তো বাইরেই থাকিস, ঘরে তো কিছুই করিস না। রান্নাঘরে এসে আমার হেল্প কর, এই মেয়ে। এ কথা বলে অবনী আর আয়রাত হেসে দেয়। প্রচুর হাসি পাচ্ছে তাদের। তবে তাদের এই হাসিতে এক বালতি পানি ফেলে দিয়ে সে একটা কুল অ্যাটিটিউড নিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করে আব্রাহাম। আয়রাত আর অবনী সেদিকে তাকায়। অবনী তো দেখে হাই হাই করছে খুশিতে, যেন এখানে নাচানাচি শুরু করে দেবে। আর আয়রাত, ওর তো বুকের ভেতর কু ডাকছে, ঝোটকা খেয়েছে সে। এখানে কি করছে? আব্রাহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে আয়রাতের চোখগুলো বড় আকার ধারণ করে। আব্রাহাম কোন দিকে না তাকিয়ে সোজা আয়রাত আর অবনীর কাছে যায়। হাই গার্লস, হোয়াটসঅ্যাপ? আ- 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 আব্রাহাম স্যার, আপনি এখানে? হায়, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তো এখন বিশ্বাস করে নাও, বা নিজের গায়ে একটা চিমটি কেটে নাও। আমি যাই অবনী। আয়রাত তো এক প্রকার ভেবাচাকা খেয়ে গিয়েছিল আব্রাহামকে দেখে। সে বাঁচার জন্য ঘুরে দ্রুত চলে আসতে নিলেই আব্রাহাম খপ করে আয়রাতের হাত ধরে ফেলে। আয়রাতের দিকে তাকিয়ে এক ভুরু উঁচু করে বলে ওঠে, মিস আয়রাত, আপনি আমার সাথে যাবেন এখন? কি মানে কি? কোথায় যাব আর কেন? জাস্ট কাম উইথ মি বেবি। আব্রাহাম অবনীর দিকে তাকিয়ে মিষ্টি করে বাই বলে আয়রাতের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আর অবনী বোকার মতো এই দুজনের দিকে তাকিয়ে আসে। আয়রাত নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আব্রাহাম যে শক্তভাবে হাত ধরেছে তাতে হাত ভেঙে যাবে মনে হচ্ছে। আব্রাহাম কোনো কথা না বলে আয়রাতকে নিজের গাড়িতে তুলে দরজা লাগিয়ে দেয়। তারপর অপর পাশ দিয়ে গিয়ে সে নিজের গাড়িতে এসে বসে পড়ে। কোথায় যাচ্ছে এখন সে? আয়রাতকে নিয়ে জানে না। আয়রাত অনেক চিল্লাচ্ছে, বারবার বলছে যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিন্তু আব্রাহাম আয়রাতের এই বকবকানি থেকে বাঁচার জন্য গাড়িতে ফুল ভলিউমে গান ছেড়ে দেয়। আয়রাত যেন এবার বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গেছে। আয়রাত আরও জোরে চিল্লালো। আব্রাহাম মিউজিকের ভলিউম আরও জোরে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। দ্রুত যাচ্ছে যেন বাতাসের গতিতে। আয়রাত বুঝলো যে আব্রাহামকে বলেও লাভ নেই, তাই চুপ হয়ে বসে পড়ে। প্রায় 20 মিনিট পর আব্রাহাম গাড়ির ব্রেক কষে। আয়রাত অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আরামসে সিটি বাজাতে বাজাতে গাড়ি থেকে নেমে পড়ে। আয়রাত দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়ে। আব্রাহাম কিছু না বলে গাড়ির ডিকি থেকে হকি স্টিক বের করে। আয়রাত বেশ অবাক হয়ে এগুলো দেখছে। আব্রাহাম হকি স্টিক কেন বের করলো, তাও আবার গাড়ির ডিকি থেকে? আর এখন হকি স্টিক দিয়ে কী করবে? আব্রাহাম তার এক হাতে হকি স্টিক নিয়ে আরেক হাতে আয়রাতের হাত ধরে নিয়ে যায়। আয়রাত বুঝতে পারছে না যে আব্রাহাম আবার কোথায় যাচ্ছে তাকে। যেতে যেতেই আব্রাহাম আয়রাতকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পড়ে। আর এটা একটা খোলা মাঠ। তবে নিজের সামনে তাকাতে আয়রাতের চোখগুলো যেন কপালে উঠে গেল। আয়রাত বুঝতে পারছে না যে এখানে কি করে এলো। আয়রাত ফট করে মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত দেখে আব্রাহামের কোনো ভাব নেই। সে ভাবলেশীনভাবে এক হাত প্যান্টের পকেটে দিয়ে আরেক হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। আয়রাত আবার সামনে তাকায়। বেশ ঘাবড়ে গেছে সে। আয়রাত ভেবেই পাচ্ছে না যে এ কি করে এখানে এলো। এখন এই আব্রাহাম সাইকো আবার কি না কি করে বসে। আয়রাত অতিমাত্রায় ভরকে গেছে। তার কারণ সৌরভ। আয়রাত সামনে তাকিয়ে দেখে সৌরভ একটা চেয়ারে হাত পা পাতা অবস্থায় রয়েছে। আব্রাহাম তাকে এভাবে বেঁধে রেখেছে। আয়রাত এইগুলোর আগামাথা কিছুই বুঝে উঠতে পারছে না। সে চোখগুলো বড় বড় করে একবার আব্রাহামের দিকে আর একবার সৌরভের দিকে দেখাচ্ছে। এখানে এভাবে কেনই বা সৌরভকে বেঁধে রাখা হয়েছে তাই বুঝে উঠতে পারছে না। পরক্ষণেই আয়রাতের মনে পড়ে যে গেস্ট হাউস থেকে যখন পালিয়েছে তাহলে হয়তো ক্যামেরাতে তাদের ধরা পড়েছে। আব্রাহাম সেগুলো দেখে খেপে যায়নি তো? আয়রাত এটা ভেবে কিছু শুকনো ঢুকিলে তখনই আব্রাহাম কয়েক কদম পেলে তার দিকে এগিয়ে আসে। বেব, কি অবাক লাগছে? অবশ্যই লাগারই কথা। সৌরভ এখানে কি করছে, তাও এই অবস্থায়? আরে আমি এনেছি, ভাবলাম একটু খাতির যত্ন করি। দেখুন, ওকে ছেড়ে দিন। এত কষ্ট করে বেটাকে ধরে আনলাম, এত সহজে ছেড়ে দিব না? কিছু তো একটা করতেই হবে। কি? আমরা হকি খেলবো। মানে এই সময় আপনি এখানে হকি খেলবেন? হ্যাঁ, আর বল কোথায় জানো? ওই তো আমাদের সামনে। কি? হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানো বেবি? হকি আমি না,
তুমি খেলবে। এই নাও। আব্রাহাম এই বলেই আয়রাতের দিকে হকি স্টিকটা এগিয়ে দেয়। আয়রাত কপাল কুঁচকে তাকিয়ে আছে। তাদেরকে আব্রাহাম দেয় এক ধমক, আর আয়রাত বেশ চমকে ওঠে। তারপর সেটা হাতে নিয়ে নেয়। বেবি শোনো, আমি জানি তুমি হকি খেলতে পারো না, কিন্তু তবুও তোমাকেই খেলতে হবে। আপনি এসব কি বলছেন? হকি দিয়ে সৌরভকে হিট করতে হবে বারবার, যতক্ষণ না পর্যন্ত তার মুখ দিয়ে রক্ত বের না হচ্ছে তুমি ওকে আঘাত করতেই থাকবে। সেসব উল্টোপাল্টা কথা বলছেন, আমি পারবো না এটা করতে। সৌরভ অনেক ভালো একজন ছেলে, আমি ওকে কিভাবে আঘাত করব? আমি পারবো না। পারবে না? না। ওকে দেন, আমি এক কাজ করি, গাড়িতে উঠে গাড়িটা সোজা সৌরভের উপর দিয়ে চালিয়ে দেই, কি বলো? কি? না 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 না, এটা একদমই না। যাও হকি খেলো। কিন্তু আপনি কেন এমন করছেন? এখানে তো সৌরভের কোনো দোষ নেই। আছে, কেননা সে তোমাকে পালিয়ে যেতে সাহায্য করছে, আমার থেকে দূরে যেতে সাহায্য করেছে। হ্যাঁ করেছে, কেননা এইভাবে একটা মেয়েকে আটকিয়ে রাখার জন্য কোনো মানেই হয় না। আপনি জানেন একটা মেয়ের জন্য নিজের বাড়ি থেকে একদিন বাইরে থাকার মানেটা কি? কিভাবে কি প্রভাব পড়ে এতে মেয়ের কি প্রভাব পড়ে এতে মেয়ের উপর আপনি বোঝেন? তো সেই সময় সৌরভ আমায় হেল্প করতো না তো কি করতো? শেষ মানে সব বকবকানি শেষ। জানি বাড়িতে সবাই চিন্তা করছিল, কিন্তু তারপরের দিনও আমি এমনি তো তোমাকে তোমার বাড়ি পৌঁছিয়ে দিতাম, এইটুকু সেন্স আছে আমার। তাহলে একদিন এইভাবে আটকে রাখার মানেটা কি? আমার ইচ্ছে। এই শুনুন, আপনার ইচ্ছে মানে সবকিছু আপনার মন মর্জিতে হবে নাকি? আজব। আমি গেলাম, কোথায়? গাড়িতে বসবো আর সোজা সৌরভের উপর দিয়ে চালিয়ে দিব। এই না না না, কি করছেন আপনি? তো যা বলেছি তাই করো, চুপচাপ যাও। আয়রাত এক দোটানার মাঝে পড়ে গেল। একবার সৌরভের দিকে তাকাচ্ছে, আরেকবার হকের দিকে। তখন সৌরভ বলে ওঠে, আয়রাত তুমি প্লিজ মারো। কিন্তু আয়রাত প্লিজ মারো। আয়রাত, তুমি যদি ওকে না মারো তাহলে আমি এখন এই মুহূর্তে তোমায় কি করে ফেলবো তা নিজেও জানি না। আয়রাত প্লিজ, মারতে বলছি না, মারো। আয়রাতে দুই পাশ দিয়ে এই দুজনের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেল। আর না পেরে আয়রাত খিচে চোখ বন্ধ করে হকি স্টিক দিয়ে দিল সৌরভের গায়ে একটা বাড়ি। সৌরভ কিছুটা শব্দ করে উঠে ব্যথায়, আর আয়রাত ভয় পেয়ে যায়। সাথে সাথে তার হাত থেকে হকি স্টিকটা পড়ে যায়। সৌরভ কিছুটা কাতরিয়ে ওঠে। কি হলো, থামলে কেন? এই এক বাড়িতেই শেষ? আরে এখনো তো ব্লাডই বের হলো না। কাম অন আইরু বেবি, জাস্ট হিট মি। আয়রাত মারো আমায়। আয়রাত ইতিমধ্যে কান্না করে দিয়েছে। কাঁপা কাঁপা হাতে আবার হকি স্টিকটা হাতে নেয়, চোখ বন্ধ করে সৌরভকে আঘাত করতে থাকে। সৌরভ চোখ বন্ধ করে নেয়, আবার মিটমিট করে তাকাচ্ছে। বেশ লেগেছে তার। বেশ কয়েকবার হিট করে আয়রাত এবার আব্রাহামের দিকে তাকায়। আমি আর পারবো না, প্লিজ এবার তোকে ছেড়ে দিন। ব্লাড বের হয়েছে? হয়নি তো, তাই না? তো আবার মারো। প্লিজ আর না। তুমি কি চাও আমি ওকে একেবারে মেরে ফেলি? না 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 না, আমি মারছি। আয়রাত সৌরভের দিকে তাকায়। সৌরভের চোখের সাইডে হাতে বেশ জখম হয়ে গেছে। আয়রাত এবার চোখ বন্ধ করে বেশ জোরে শেষ একটা আঘাত করে, আর সাথে সাথে সৌরভের নাক দিয়ে রক্ত বের হয়ে পড়ে। সৌরভ অজ্ঞান হয়ে যায়। রক্ত বের হতে দেখে আয়রাত তার হাত থেকে হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দেয়। জীবনে এই প্রথম এভাবে কাউকে মারল সে। এখন মন চাইছে আয়রাত নিজেই মরে যাক। মশা পর্যন্ত মারতে পারতো না, আর আজকে না মানুষকে আধামরা করে দিল। আয়রাতের হাত পা সব লাগাতার ভাবে কাঁপছে। তখন আয়রাতের পেছন থেকে আব্রাহাম বলে ওঠে, আরে ইয়া, দেখো রক্ত বের হয়ে পড়েছে, গুড। আব্রাহাম গাড়ির ডিকির উপর থেকে নেমে পড়ে, তারপর আয়রাতের কাছে চলে যায়। গার্ডস। আব্রাহামের বলার সাথে সাথেই দুজন বিশাল দেহ মানুষ আসে। মনে হচ্ছে কুস্তির পাঠা, কালো পোশাক পরা দুজনেই। একে নিয়ে হাসপাতালে যাও, যা যা লাগে সব এনে দাও। এই দিনে 2 দিনের ভিতরে ভালো হওয়া চাই। আর এই কথা বলেই গার্ড দুটো সৌরভকে নিয়ে চলে যায়, আর আয়রা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আব্রাহাম পকেটে 2 হাত রেখে আয়রাতের দিকে তাকায়। দেখে গাছটা যে সৌরভকে নিয়ে যাচ্ছে আর সেদিকেই তাকিয়ে আছে, আর আব্রাহাম আয়রাতের দিকে এক ভুরু উঁচু করে তাকিয়ে আছে।
ইটস ওভার, শেষ। তাকিয়ে থেকে লাভ নেই। আব্রাহাম আয়রাতের হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে বলে ওঠে, আমার থেকে তোমাকে দূরে যাওয়ার জন্য হেল্প করছিল ও, আর এর জন্য তার এই হাল। এটা ওর প্রাপ্ত ছিল। আজকের পর থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ তোমার। ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। আর আমিও দেখব যে এরপর থেকে কোন ছেলে তোমার সাথে কথা বলে বা তোমার কাছে আসে। আজকেরটা তো শুধু নমুনা ছিল মাত্র, আর এরপরে মনে হয় না জীবন নিয়ে কেউ বাড়ি ফিরতে পারবে। সো বি কেয়ারফুল, হ্যাঁ? আব্রাহাম আয়রাতকে নিয়ে গাড়ির ভিতরে বসে পড়ে। আয়রাতকে নিজের পাশের সিটেই বসে পড়ে। তোমার যত কথা সব আমার সাথে বলবে, ওকে? আয়রাত হা হয়ে তাকিয়ে আছে, মানে কি হচ্ছে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আব্রাহাম গাড়ি ড্রাইভ করছে, মাঝে মাঝে আয়রাতের দিকে তাকাচ্ছে, তবে আয়রাত কোনো দিকে না তাকিয়ে সোজা বসে আছে। এখন যে কোথায় যাচ্ছে তাও জানে না। প্রায় 30 মিনিট পর আব্রাহাম গাড়ির ব্রেক কষে। আয়রাতের এবার হোশ আসে। গাড়ির উইন্ড দিয়ে বাইরে তাকাতে আয়রাতের মাথায় আরেক চিন্তা এসে ভর করে বসে। সে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কিভাবে আয়রাতের বাড়ির ঠিকানা জানল তাই আয়রাত বুঝে উঠতে পারছে না। আর পরক্ষণেই মনে পড়ে যে যেই ব্যক্তি এত কিছু করতে পারে তার পক্ষে আয়রাতের বাড়ির অ্যাড্রেসটা জানা তা তেমন কোনো ব্যাপার না। আয়রাতকে এভাবে অবাকে বসে থাকতে দেখে আব্রাহাম নিজেই গাড়ি থেকে নেমে পড়ে। অপর পাশ দিয়ে ঘুরে গিয়ে আয়রাতের সামনে দরজা খুলে দেয়। আয়রাত সিটের বেল্টটা খুলে নেমে পড়ে গাড়ি থেকে। আয়রাত কয়েক সেকেন্ড অন্যদিকে তাকিয়ে থেকে নিজের বাড়ির দিকে হাঁটা ধরে, কিন্তু কিছু একটা মনে করে আয়রাত আবার থেমে যায়। আয়রাত পেছনে ঘুরে তাকিয়ে দেখে আব্রাহাম তার গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত ভাঁজ করে সরু দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। আয়রাতের বেশ রাগ লাগছে এখন। আপনি পুরো দমে একটা সাইকো। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আয়রাত বুঝলো এর সাথে কথা বলে কোনো লাভ হয়নি। আব্রাহামের কথার সাথে সে পারবে না। তাই আয়রাত এক প্রকার এক ঝাটখানা মেরেই সোজা বাড়ির ভেতরে চলে যায়। আয়রাতকে যতক্ষণ দেখা যাচ্ছিল আব্রাহাম সেখানে দাঁড়িয়ে ছিল। আয়রাত চলে যেতেই চোখে গ্লাস পরে আব্রাহাম সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। সেদিনকার মতো আয়রাত চলে যায়। সবকিছু আগের মতো চলতে থাকে। আয়রাতের যেদিন ভার্সিটি ছিল তাই প্রথমে ভার্সিটি যায়, তারপর হোটেলে, এভাবেই চলছে। তবে মাঝে মাঝে নিজের পরিচয় লুকিয়ে আয়রাতের ভার্সিটির বাইরে দাঁড়িয়ে থাকা, আয়রাতকে প্রায়ই ফলো করা যেন আব্রাহামের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। ছেলেদের সব জায়গায় যেন এক প্রকার থেকে থ্রেড দিয়ে রেখেছে আব্রাহাম। আয়রাতের সাথে কথা বলাই যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না, নয়তো কপালে শনি রবি সব মঙ্গল সব আছে। আজ আয়রাতের ভার্সিটি নেই, তাই সে সকাল সকাল উঠেই হোটেলে চলে এসেছে। এই কেকের মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার কতটুকু দেব রে? 2 চামচ। কেকের সাইজ অনুযায়ী দিতে হবে। আচ্ছা সর দেখি, আমি করছি। 5 স্টার হোটেলগুলোতে যদিও রান্নাবান্নার জন্য আলাদা আলাদা শেফরা থাকে, কিন্তু ছোটোখাটো রেসিপি যেমন বার্গার, পিৎজা বা কেক এগুলো বাকি স্টাফরাই করে ফেলে। চকলেট কেকের অর্ডার এসেছে, তাই এখন বানানো। আয়রাত কেক বানাচ্ছে, আর অবনী আয়রাতের পাশেই পিৎজা খেতে খেতে বলে ওঠে, কিছু কি খেয়াল করেছিস? কি খেয়াল করব আবার? একটু ভিআইপি টাইপ ভাবে দেখা হচ্ছে না তোকে এই হোটেলে এখন? আমি একটা সাধারণ স্টাফ ছাড়া আর কিছুই না, বুঝলে শোনা? বুঝলাম। তবে কেন যেন মনে হয় কিছু তো আছে, মানে সামথিং। অবনীর কথা শুনে আয়রাত হেসে দেয়। নাথিং। এবার তুই এই পিৎজা রাখ, দে ছাড় বলছি। পেটুক কথাকার, এগুলো খাওয়া অফ কর আর বাইরে গিয়ে দেখ। অবনী বাইরে যায়, গিয়ে হি করে হেসে ওঠে। আব্রাহাম এসেছে। অবনী এক কদম আব্রাহামের পা থেকে মাথা অবধি দেখছে। একটা সামার সিজনের গেটআপে এসেছে, ব্ল্যাক রিপ প্যান্ট পরে আর উপরে অ্যাশ কালারের শার্ট। শার্টের হাতা ফ্লোট করা আর বাটনগুলো খোলা, হাতে ব্ল্যাক কালারের ওয়াচ, চোখে ব্ল্যাক গ্লাসেস। আব্রাহামকে দেখে এখন একটা ভার্সিটি পুরো স্টুডেন্ট মনে হচ্ছে পুরো। আব্রাহামকে ভেতরে আসতে দেখে অবনী দৌড়ে আবার আয়রাতের কাছে চলে যায়। আয়রাত কেকের উপর ক্রিম লাগাচ্ছিল। অবনী এভাবে ছুটে আসতে দেখে আয়রাত রাগ করে ফেলে, কেননা অল্পের জন্য কেকটা নষ্ট হয়নি। একটা উষ্টা যে মারবো না তোকে। কি হয়েছে? আর একটু হলেই তো কেকটা খারাপ হয়ে যেত। আরে এসে গেছে রে। কে এসেছে? আব্রাহাম চৌধুরী।
হ্যাঁ তো। আরে কি? আরে ভাই প্লিজ, আমার ওই সাইকোটা না। কি না মানে কি আবার না? আব না, কিছু না, মানে কিছুই না। যা তুই কাজ কর। অবনী হাতে একটা মেনু কার্ড নিয়ে খুশিতে গদগদ হয়ে আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম একটা টেবিলের উপর বসে ফোন কাটছে। স্যার ইয়াফ, স্যার আপনি এসেছেন, কি যে ভালো লাগছে, কেমন যেন লাগছে। ও আচ্ছা, তাই? কেমন লাগছে? ক্রাশ ক্রাশ। এত ক্রাশ খেলে পেট খারাপ করবে। আব্রাহামের কোথায় অবনী বিপাচিকা খেয়ে যায়। স্যার আপনি কি নিতে পছন্দ করবেন? আব্রাহাম কিছু একটা বলতে যাবে, তখনই আয়রাত ভেতর থেকে বাইরে আসে হাতে একটা চকলেট কেক নিয়ে। আব্রাহাম আয়রাতকে দেখে বাঁকা হাসে, হাত আয়রাতের দিকে তুলে বলে ওঠে, ওকে, চাই আমার। অবনী কপাল কুঁচকে আব্রাহামের হাতকে ফলো করে সেদিকে তাকায়, দেখে যে আব্রাহামের হাতটা আয়রাতের দিকেই। আয়রাতের চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সেগুলো এক হাত দিয়ে কোনো রকমে ঠিক করতে করতে সে সামনে তাকায় যে অবনী তার দিকে তাকিয়ে আছে, আর সাথে আব্রাহামও তার দিকে তাকে আঙুল তুলে আসে। আয়রাত তার পেছনে তাকাতাকি করে দেখে যে এখানে সে ছাড়া আর কেউ নেই। আয়রাত বুঝে যে তাকে ইশারা করা হচ্ছে, তবে অবনী তো কিছু না বুঝে আবার আব্রাহামের দিকে তাকায়। জি স্যার। I mean chocolate cake. I would like to have some chocolate cake. শিওর স্যার। অবনী এই বলে চলে যায় আয়রাতের দিকে। আয়রাত এখনো হাতে চকলেট কেক নিয়ে কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। অবনী আয়রাতের কাছে গিয়ে কিছুটা ফিসফিস করে বলে ওঠে, আইরু, উনি না চকলেট কেক খাবেন বুঝলি, এখন যা আর ওনাকে সুন্দর করে চকলেট কেকটা দিয়ে আয়, যা। হ্যাঁ, পারবো না আমি। তুই অর্ডার নিয়েছিস, তাই তুই যা। এই যে কেক, নে ধর। এই রে, আর একটু হলে কেকটা যেত। শোন, তুই যা না। হ্যাঁ কি তো হলো, যা যা দ্রুত যা। এই বলে অবনী চলে গেল। আর আয়রাত কোনো উপায় না পেয়ে আব্রাহামের টেবিলের কাছে গিয়ে তার সামনে চকলেট কেকটা রাখে। আয়রাত ঘুরে চলে আসতে নিলেই আব্রাহাম আয়রাতের হাত ধরে টেনে টেবিলের পাশে বসিয়ে দেয়। আব্রাহাম আয়রাতকে কিছু একটা বলতে যাবে, তার আগে পাশে তাকিয়ে দেখে হোটেলের বাইরে কাছে জানালা ধরে কিছু ছোট ছোট বাচ্চারা এদিকেই তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে তারা খুব ক্ষুধার্ত। আব্রাহাম তাদের দিকে তাকিয়ে আছে। আয়রাত আব্রাহামের চাউনি খেয়াল করে বাইরে তাকায়, বাচ্চাগুলো অসহায়ভাবে তাকিয়ে আছে। আয়রাতের বেশ খারাপ লাগে তাদের দেখে। আব্রাহাম টেবিল থেকে উঠে সোজা বাইরে চলে যায়। আয়রাত তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আব্রাহাম উঠে বাইরে তো চলে গেছে, তবে তাকে দেখা যাচ্ছে না। আয়রা তাকে দেখার জন্য টেবিলে বসে থেকেই বাইরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। তার কয়েক সেকেন্ড পরেই আব্রাহাম এসে পড়ে। তার সাথে 3 জন ছোট ছোট ছেলে মেয়েও আছে। আব্রাহাম তাদের সাথে কথা বলছে আর ভেতরে নিয়ে আসছে। আয়রা তাদের দেখে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম বাচ্চাদের এনে টেবিলে বসিয়ে দেয়, সাথে নিজেও বসে পড়ে। তো বাচ্চারা কে কি খাবে জলদি বলে ফেলো। আব্রাহাম যেন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গিয়েছে, হাসছে, কথা বলছে, কিন্তু বাচ্চাগুলো একে অপরের দিকে তাকাতাকি করছে। হয়তো তারা তাদের জড়তাটা এখনো কাটিয়ে উঠতে পারছে না। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পারলো, তাই সে মুখটা লটকে বলে ওঠে, খিদে তো খুব পেয়েছে আমার, আমি তো একাধারে খাওয়া শুরু করে দিব। পরে আবার খাবার থাকবে কি না আমি তা জানি না, কারণ আমি প্রচুর খাই। এবার তোমার ভেবে নাও যে কে কি খাবে, খাবে নাকি আমি সব খেয়ে নেই। আব্রাহামের এমন করে বলাতেই একটা বাচ্চা কিছুটা জোরেই বলে ওঠে, না না না, আমি খাবো। আব্রাহাম মুচকি হাসে, আর সাথে আয়রাতেও হেসে দেয়। এটা চালাকি ছিল। আয়রাত হেসে বাচ্চাগুলোর দিকে তাকিয়েছিল। আব্রাহাম আয়রাতের দিকে তাকায়। আয়রাত দ্রুত বলে ওঠে, জি অর্ডার। এক কাজ করো, যা যা আছে সব নিয়ে আসো। হ্যাঁ। যা যা আইটেম আছে সবগুলো নিয়ে আসো। আচ্ছা আনছি। আয়রাত কিছুটা অবাক হয়ে চলে গেল। হবনের বাকি কিছু স্টাফদের বলে সব রকমের খাবার নিয়ে গেল, সব নিয়ে টেবিলের উপর রেখে দিল। এই তো এসে গেছে খাবার। বাচ্চা, পার্টি দেরি কিসের, শুরু করো জলদি।
আব্রাহামের বলতে দেরি, কিন্তু বাচ্চাদের খাওয়া শুরু করতে দেরি না। বাচ্চাগুলো একদম পেট পুড়ে খাচ্ছে। আব্রাহাম টেবিলের উপর এক হাত রেখে আরেক হাত গালে ঠেকিয়ে রেখেছে। আয়রাত কিছুটা দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বাচ্চাগুলো তুমুল গতিতে খাচ্ছে, দেখি বোঝা যাচ্ছে কি ক্ষুধার্ত। আয়রাতের খারাপ লাগে, তবুও সে হাসে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দু হাত ভাঁজ করে বসে। আয়রাত এক নজর তার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। কিচেনের ভেতরে যেতেই আয়রাত দেখে অবনী হা করে তাদের দিকে তাকিয়ে আছে। আয়রাত একবার অবনীর দিকে তাকায় আর একবার বাচ্চাগুলোর দিকে। আয়রাত ফিক করে হেসে দেয়। এইভাবে তাকিয়ে থাকিস না, মুখে মশা ঢুকে যাবে। যা ভিতরে যা। হ্যাঁ। আয়রাতের অবনী ভেতরে চলে যায়। বর্তমানে কোনো কাজ নেই। তার প্রায় 30 মিনিট পর তাদের খাবার খাওয়া শেষ হয়। আয়রাত আবার তাদের কাছে এগিয়ে যায়। খাওয়া শেষ? বাচ্চাগুলো এখনো কিছু বলছে না, একদম চুপ। তখন আব্রাহাম বলে ওঠে, হ্যাঁ শেষ, বিলটা দাও। জি না, কোনো বিল লাগবে না। কিন্তু বললাম তো লাগবে না। ঠিক আছে। ওকে ফাইন। এবার তাদের মধ্য থেকে একজন মেয়ে বলে ওঠে, ভাইয়া আপনি না অনেক ভালো। কিন্তু একটা কথাই তো জানা হলো না, তোমাদের নাম কি? আমার নাম পরি, ওরা আমার ভাই নাবিল আর হাসিব। বাহ, সবার নাম তো অনেক সুন্দর, আর তুমিও পরীর মতোই অনেক সুন্দর। আব্রাহাম তাদের সাথে কথা বলছিল। আয়রাত তখন স্টাফদের ডেকে এনে সব প্লেসগুলো নিয়ে যায়। আব্রাহাম সেখান থেকে বাচ্চাদের সাথে অনেক কথা বলে তারপর আয়রাতকে বলে তাদের নিয়ে বাইরে বের হয়ে যায়। ওনার থেকে আমার দেখা হয়েছে থেকে এই আজ প্রথম তাকে দেখলাম কোনো একটা ভালো কাজ করতে। শোন, উনি অনেক ভালো, বুঝলি? শুধু তুই এমন করিস। কচুর মাথা। শোন, একটা মানুষ কখনো শুধু খারাপ বা শুধু ভালো হতে পারে না, বুঝলি? একটা কয়েনের যেমন এপিঠ ওপিঠ আছে, ঠিক তেমনই একটা মানুষের এপিঠ ওপিঠ আছে, বুঝলি? তা অবশ্য ঠিক বলেছিস। আমি ভুল বলি কবে? অবনের ভাব দিকে আয়রাত দেয় তাকে এক ধাক্কা আর হি করে হেসে দেয়। এভাবেই সেদিন কাজ করে আয়রাত বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে তার চাচা চাচি সবাই বসে আছে। তবে আজ পরিস্থিতি শান্ত। আয়রাত হলরুমে গিয়ে নিজের ব্যাগটা রেখে দেয়। কি বলবে মাথায় আসছে না, তাই কিছু না বলে সোজা নিজের রুমের দিকে যেতে ধরে আয়রাত। আর তখনই আয়রাতের চাচি কলির ডাক। আয়রাত। আয়রাত থেমে যায়, ঘুরে আবার তার চাচির কাছে আসে। জি চাচি। তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ভাবলাম তোর পড়াশোনা তো চলছে তাই না, দিন দুনিয়া বেশি ভালো না, তার উপর বাইরে যাস কাজ করতে, পড়াশোনা আর করতে হবে না। ভাবলাম তোর বিয়েটা ভালো কাউকে খুঁজে দিয়ে দেব। আয়রাত অবাক হয়ে দ্রুত তার চাচির দিকে তাকায়। ব্যাস এটুকু কোথায় যেন যথেষ্ট ছিল আয়রাতের রাগ ওঠানোর জন্য। আয়রাত তার চাচির দিকে তাকায়, দেখে উনি মুখ গোমড়া করে দু হাত ভাঁজ করে দিয়ে বসে আছেন। তাকে দেখি বোঝা যাচ্ছে যে তার চাচির সাথে হয়তো তার চাচার এই ব্যাপারে অনেক কথা কাটাকাটি হয়েছে। শোন, একটা লোককে দেখেছি, বেশ ভালো টাকা আছে, তুই সুখে থাকবি, পরিবার অনেক বড় আর ভালো। তুই তো হয়েছে তোমার? থামো এবার। কে বলেছে যে এখনই আমি বিয়ের জন্য রেডি? চাচি শোনো, মানলাম তোমাদের সাথে আমি থাকি, হয়তো এই পরিবারের একজন হয়ে বা বোঝা হয়ে, কিন্তু শুনে রাখো, আমার জীবনে কোনো সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া নিতে পারবে না। আমি বড় হয়েছি, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে আমার। বাইরে যাই, কাজ করি, সেখানে সেফ থাকি আমি। না জানি কত শত মেয়ে কাজ করে বাইরে। আর কি বললে, লোক অনেক টাকাওয়ালা, পরিবার ভালো। অবশ্যই লোকটি আমার থেকে বয়সে অনেক বড় হবে। সেই পরিবারে কেমন লোক থাকবে, আমার সাথে কেমন বিহেভ করবে, আমি তা জানি না। আর তোমার তো আমার খুশির চিন্তা না করে তোমার চিন্তা টাকার। যাক, জীবনে যা বলিনি আজ তোমাকে তাই বলে দিলাম। এরপর থেকে আমার লাইফে নাক গলাতে এসো না। এই বলেই আয়রাত সোজা তার রুমে চলে যায়। আর আয়রাতের চাচি ফাটা চোখে তাকিয়ে আছে। সে কল্পনাতেও ভাবেনি যে আয়রাত তাকে এই কথাগুলো বলবে। কলি ইকবালের দিকে তাকিয়ে তেরে কি বলে ওঠে, দেখলে তুমি মেয়ের কেমন চরং চরং কথা ফুটেছে, কিভাবে কথাগুলো বললো আমায়, তুমি শুনলে রনিতের বাবা? ইকবাল সাহেব তার বইয়ের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। একদম উচিত কথা বলে গেছে আয়রাত। শোনো, সময় থাকতে ভালো হও, ভালো হতে পয়সা লাগে না, বুঝলে তো?
এ কথা বলেই ইকবাল সাহেবও নিজের ঘরে চলে গেলেন। কলি শুধু রাগে ফুঁসছে। আর অন্যদিকে আয়রাত নিজের রুমে গিয়ে ধীরিম করে দরজা লাগিয়ে দিল। কেন জানি এই বিয়ের নাম শুনলেই আয়রাতের মাথায় আগুন ধরে যায়। বিয়ে থেকে এলার্জি তার, ভালো লাগে না। আয়রাত কাজ করছে আর একা একাই বকবক করে চলছে। সব সময় বেশি। এখন আর চুপ করে থাকবো না, যখন যা ইচ্ছে তাই বলবে নাকি? অনেক চুপ থেকেছি, অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আজকে না আমার বিয়ে অবধি চলে গিয়েছে, মেজাজটাই পুরো খারাপ করে দিয়েছে। এতই শখ যখন, তখন নিজে একটা বিয়ে করে নিক না। আমাকে বলতে কেন আসে? দরকার হলে এই বাড়িতে থাকবোই না, বের হয়ে যাব। এখন তো থাকতামই না, থাকছে শুধু চাচার আর রমিতের জন্য। আয়রাত রাগের চোটে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। অনেকক্ষণ পরে বের হয়ে রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে।